আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি 2026-27 সেশনের জীববিজ্ঞান প্রথম ক্লাসে এবং এই ক্লাসের মাধ্যমেই আমরা 2026-27 সেশনের জন্য জীববিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান অর্থাৎ বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্য যেই জীববিজ্ঞান ক্লাস আছে সেটা শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বলা যেতে পারে একটা সেশন শেষ করে আরও একটা সেশনে আমরা উন্নীত হলাম এবং এই সেশনে আমাদের সাথে বিগত বছরে যারা ছিল তাদের অনেকের সাথেই দেখা হবে এবং একই সাথে নতুন অনেক মুখ আমাদের সাথে আজকে যুক্ত হবে। সো যারা নতুন আছো, যারা পুরাতন আছো, সবাইকে একসাথে সালাম জানাচ্ছি, সালামের উত্তর জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস মাত্রই শুরু হয়েছে। প্রথমেই আমার একটা অনুরোধ থাকবে, যেহেতু প্রথম দিকের ক্লাস, এই মুহূর্তে অনেক শিক্ষার্থী আছে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে কিংবা অনেকে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা আবার দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার চেষ্টা করবে কিনা। সো তাদের জন্য, তোমার সেই সব বন্ধুদের জন্য তুমি একটু কষ্ট করে হলেও তোমার যেই পরিচিত জন যারা আছে কিংবা তোমাদের পরিচিত যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবা এবং একই সাথে একটু আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিবা। ঠিক আছে? সো আমি খুব করে অনুরোধ করব এই বিষয়টা। কারণ হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য বা তোমাদের উদ্দেশ্যে দেয়া হয় এই কারণেই, যাতে করে হচ্ছে তোমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারো এবং আরো বেশি শিক্ষার্থী আমাদের মাধ্যমে উপকৃত হয়। ঠিক আছে? সো সব মিলিয়ে তোমরা সবাই কেমন আছো? এটা একটু প্রথমেই জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দীর্ঘ সময় পর শেষ ফেব্রুয়ারি মাসে আমরা তোমাদের সাথে ক্লাস করেছিলাম। আবার ঠিক ১ থেকে ১.৫ মাস পর এর মধ্যে শেষ হয়ে গিয়েছে রোজা, ঈদ সহ আরো অনেক কিছু। তো এরপরে এসে আমরা হচ্ছে আবার তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। এটা অনেক সময় আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের, অনেক সময় আমাদের জন্য ছোট্ট করে দুর্ভাগ্যের। দুর্ভাগ্যের এই কারণে, কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে আছো যারা জান প্রাণ দিয়ে চেষ্টা করেছো, কিন্তু কোনো না কোনো কারণে কিংবা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আ নির্দিষ্ট কোনো প্ল্যান বা হচ্ছে কোনো কৌশলের কারণে হয়তোবা তুমি এবছর চান্স পাওনি কিংবা আ চান্স পাওয়া সম্ভব হয়নি। বাট পরের বছর অর্থাৎ ২৬-২৭ সেশনে তুমি ইনশাআল্লাহ চান্স পাবে। খুব সম্প্রতি আমি তোমাদের ২০২৫-২৬ সেশনে একজন শিক্ষার্থীর ইন্টারভিউ নিচ্ছিলাম এবং সে সেখানে বলছিল যে, "আমি এর আগের বছর চান্স পাইনি। আ আমি যদি চান্স পেতামও হয়তোবা আমি কোনো আ পেছনের দিকের কোনো নার্সিং ইনস্টিটিউটে চান্স পেতাম। বাট এবছর চান্স পেয়ে আমি খুব ভালো একটা নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি।" সুতরাং মোটেই আমাদের যেই হাল বলি বা হচ্ছে যেই চেষ্টা বলি, যেই পরিশ্রম বলি, সেটার প্রতি আমাদের বিমুখতা দেখানো যাবে না। আমাদেরকে আরো শক্তভাবে শোককে শক্তিতে পরিণত করে এরপরে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আমি আশা করি তোমরা হচ্ছে এই কাজটা অবশ্যই করবে। ঠিক আছে? সো জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে ভালো লাগছে এবং একই সাথে আমি জানি অনেক শিক্ষার্থী তোমরা যারা ইতিমধ্যে আমাদের থেকে চান্স পেয়ে গিয়েছো আলহামদুলিল্লাহ, তারাও অনেকে ক্লাসে যুক্ত হবা। সো তারা একটু ছোট্ট করে আমাদের সাথে তোমাদের রিভিউ গুলা শেয়ার করে দিও যে তোমরা আমাদের সাথে কিভাবে তোমাদের পথ চলা সম্পন্ন করেছো। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার হিসেবে চান্স পেয়েছো তাদের কথা একটু বিশেষভাবে বলব যে, তোমরা যারা চান্স পেয়েছো তারা একটু কষ্ট করে হলেও আমাদের কমেন্টে তোমাদের অনুপ্রেরণা বা তোমাদের পড়াশোনার প্রতি যে স্পৃহা ছিল, যে স্পৃহা থেকে তোমরা আজকে একটা সফলতম শিক্ষার্থী হিসেবে সমাজের চোখে অধিষ্ঠিত হয়েছো। তারা একটু কষ্ট করে হলেও কমেন্টে তোমাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই জানাবে। ঠিক আছে? এবং আমি এটা তোমাদের থেকে আশা করি। ঠিক আছে? আমাদের সাথে ইতিমধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে এবং আমরা এখনই শুরু করব। সো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে কোনো শিক্ষা মানে কোনো প্ল্যাটফর্ম তোমাকে একদম প্রথম ফ্রি ক্লাসেই সবকিছু এভাবে ডিসক্লোজ করে দিবে। কিভাবে জীববিজ্ঞান পড়তে হবে, কিভাবে তুমি আ এই বছরের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী পরের বছর প্রস্তুতি নিবে, সবকিছু আজকে ডিসক্লোজ করে দিব। কিছুই রাখঢাক রাখবো না। কারণ আমরা তোমাদের জন্য আছি। তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। ঠিক আছে? সো আমি তোমাদের জন্য আজকে সহজ করে দিব। আগামীকাল তুমি যদি আমার সাথে যুক্ত হও, আমার মনে হয় আগামীকাল থেকে আমি তোমাকে যথাযথভাবে আমার নিজস্ব পড়াশোনা বা নিজস্ব এই গাইডলাইনের আওতায় তোমাকে একজন সফল শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা, সেটা আমি ইনশাআল্লাহ সফল হব। সুতরাং তোমাদেরকে অবশ্যই হচ্ছে এই কাজটা করতে হবে। আমি আজকে যা দেখাবো, যা পড়াবো, তোমরা আমার সাথে উত্তর করবে, আমার সাথে প্রত্যেকটা কথার বলা যেতে পারে রিপিট করবে। এভাবেই কিন্তু আজকের ক্লাসটা আমরা সামনে এগিয়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমে আমরা আজকে বায়োলজি এটিপি ক্লাস বলা হচ্ছে এটাকে। এটিপি বলার কারণ হচ্ছে, তোমরা জানো যে আমাদের এটিপি বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা হচ্ছে কি আমাদের বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে আমাদের
জৈব মুদ্রা, যেই মুদ্রাকে ব্যবহার করে মূলত আমাদের শরীর আমাদের বলা যেতে পারে রিস্টোর হয়, অর্থাৎ আমরা আমাদের যখন শক্তি হারিয়ে ফেলি অথবা আমরা আমাদের শরীরে যখন ওইভাবে শক্তি পাই না, তখন কিন্তু আমাদের শরীরে থাকা আগে থেকে জমে থাকা এটিপি বা আমাদের এই অ্যাডোনিসিন ট্রাইফসফেট কিন্তু আমাকে সেখানে কি যোগায়, শক্তি যোগায়। অর্থাৎ আমাদের এই শক্তির রূপক এটিপিকে ব্যবহার করেই আমরা আমাদের নতুন শক্তি বা নতুন যেই পরিশ্রম বা নতুন করে জেগে ওঠার যে শক্তি, সেই শক্তি আমরা আহরণ করব। এই কারণে নাম দেওয়া হয়েছে বায়োলজি এটিপি ক্লাস। ওকে, সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাবিত আহমেদ খান, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা তোমাদের সাথে আমি কেন যুক্ত আছি, কারণ এটা বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, তোমরা আমার সাথে বায়োলজি পড়বা এবং তোমরা পরবর্তীতে নার্স হিসাবে যখন যাবা তখন কিন্তু হচ্ছে এই বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা বায়োলজিক্যাল অনুষদেই তোমাদের পড়াশোনা করা হবে। ঠিক আছে, সো প্রথমে একটা ঘোষণা দিয়ে রাখি, তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছো সেকেন্ড টাইমার কিংবা থার্ড টাইমার কোর্সে, তারা কিন্তু খুব শীঘ্রই এই মাসের মধ্যেই আমাদের এরকম এক্সের সুন্দর বই তোমার বাসায় তোমার হোম ডেলিভারিতে পৌঁছে যাবে। এবং যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছো তাদের কাছেও কিন্তু হচ্ছে খুব শীঘ্রই এই বইটা পৌঁছে যাবে, তুমি যদি আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সো আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে একটা নতুন টার্ম ইউজ করব, যে আমরা এখন থেকে নিজেদেরকে সেকেন্ড টাইমার বলবো না, আমরা বলবো যে আমরা পুনরায় চেষ্টা করতে যাচ্ছি। ঠিক আছে, যে ধরো আমরা জিজ্ঞেস করলাম যে সালমান ফার্সি তোমার পরিচয় দাও, তুমি বলবো যে সালমান ফার্সি, আমার নাম সালমান ফার্সি, আমি বিব্রেইনারের একজন শিক্ষার্থী এবং আমি নার্সিং এর জন্য পুনরায় চেষ্টা করতে যাচ্ছি। সেকেন্ড টাইমার, থার্ড টাইমার এই ধরনের টার্ম আমরা সরিয়ে ফেলি, কারণ এটা বর্তমান সমাজে বড় একটা বোঝা রূপে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই পেইনফুল। আমরা এটাকে সরিয়ে দিব। পুনরায় চেষ্টা করা কোনো খারাপ কিছু না, পৃথিবীর অনেক বড় বড় ব্যক্তি পুনরায় চেষ্টা করেই সফল হয়েছে। সো পুনরায় চেষ্টা করা কোনো দোষের কিছু না, কোনো অপরাধের কিছু না। সুতরাং এই টার্মটা যেহেতু সমস্যার, আমরা টার্মটাকে সরিয়ে আমরা চেষ্টা করব নতুনভাবে নতুন কিছু নিয়ে আসার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং প্রথমেই জানিয়ে রাখি, আমাদের আজকে এই বিব্রেইনার বায়োলজি বিব্রেইনার নার্সিং লিমিটেড পেজে আমাদের যে ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে, এটা বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সবার জন্য প্রযোজ্য। ঠিক আছে, সবার জন্য প্রযোজ্য। ওকে, সো প্রথমেই একটু আমি তোমাদেরকে আশা দিয়ে রাখতে চাই, যেমন আমাদের এখানে একদম দেখা যাচ্ছে যে দ্বিতীয় থেকে আমরা হচ্ছে 50তম যে শিক্ষার্থী আমাদের সাথে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, তাদের একটা লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এদের প্রত্যেকের ইন্টারভিউ তোমরা আমার সাথে দেখতে পারবা। ইতিমধ্যে অনেকের ইন্টারভিউ যেমন তোমরা দেখেছো, সাইমা আপুর ইন্টারভিউ দেখেছো, সম্ভবত সোনিয়া আক্তার আপুর ইন্টারভিউ তোমরা দেখেছো সরাসরি, তারপরে নুসরাত জাহান আপুর ইন্টারভিউ তোমরা দেখেছো, সামিয়া আপুর ইন্টারভিউ দেখেছো, সৃষ্টির ইন্টারভিউ দেখেছো, তাশরিফার ইন্টারভিউ দেখেছো, খাদিজাতুল কোবরা, তারপরে হচ্ছে স্মৃতি আক্তার, মুশফিকার ইন্টারভিউ তোমরা দেখেছো, হাবিবার ইন্টারভিউ, খুবই প্রাণোচ্ছল ইন্টারভিউ তোমরা দেখেছো। আর কার দেখেছো এখান থেকে মৃদুলার ইন্টারভিউ আগামীকাল বা পরশুদিন তোমাদের সামনে যাবে, এবং আইরিনের ইন্টারভিউ খুব দ্রুত তোমাদের সামনে যাবে। সো মোটামুটি সবার ইন্টারভিউ তোমরা দেখবা, তাদের ইন্টারভিউগুলো দেখে কিছুটা হলেও তোমরা বুঝতে পারবা যে কিভাবে আসলে তোমাদের গ্যাপ পূরণ করা দরকার এবং কিভাবে তোমরা এই জায়গায় অন্তত আসার জন্য সুযোগ পাবে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি কিন্তু একটা বিশেষ মার্ক দিয়ে রেখেছি, একটা দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। সো এবছর ওরা ছিল, আগামী বছর তুমি, রাইট? এখনই আমি তোমাদের কাছে উদ্দেশ্য করে এখনই বলছি যে তোমরা এভাবে লেখো যে আগামী বছর এখানে আমার ছবি থাকবে। সবাই এখনই এটা লিখে ফেলো, আগামী বছর। যেহেতু তোমরা আমাদের সাথে এই মুহূর্তে ক্লাস করছো, সুতরাং তোমরা প্রত্যেকে আমাদের শিক্ষার্থী। সো একটু কষ্ট করে লেখো যে আগামী বছর এখানে আমার ছবি থাকবে। ঠিক আছে, এখানে কি আমার ছবি থাকবে, এটা সবাই এখন লিখো। এবং আজকে আমরা যে আমাদের নোট সাবমিট যেটা করবা, সেই নোটের ওখানে অবশ্যই তুমি যে লেখাটা লিখেছো সেটা অবশ্যই ছবিতে যেন থাকে। ঠিক আছে, আগামী বছর এখানে আমার ছবি থাকবে, ছবি থাকবে লেখার পরে ইনশাল্লাহ লিখবা। আমি এখানে জায়গা স্বল্পতার কারণে ইনশাল্লাহ লিখতে পারলাম না, বাট তোমরা হচ্ছে অবশ্যই কি ইনশাল্লাহ লিখবা। ঠিক আছে, ওকে। এই লেখাটা লেখার মাধ্যমে আমরা আমাদের একটা নতুন করে আমরা হচ্ছে বলা যেতে পারে নিজের মধ্যে একটা উদ্যম নিয়ে আসলাম। এবং আগামী বছর আমাদের যত যাই আসুক না কেন, আমরা এখানে এই মুহূর্তে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে ইনশাল্লাহ চান্স পাবো। ঠিক আছে, সো অবশ্যই এটা লিখবা এবং নোট সাবমিট করার সময় আমি যেন এটা দেখি এবং আমি যেন তোমাকে কমেন্ট করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। সবার প্রথমে যেই জিনিসটার জন্য তোমরা অনেক কষ্ট করো, অনেক জায়গায় দৌড়দৌড়ি করো, অনেক প্রশ্ন ব্যাংকের জন্য তোমরা বলা যেতে পারে অপেক্ষায় থাকো, এই সব কিছুর জন্য কোনো সমস্যা নাই। আমি সাবিত ভাইয়া তোমাদের জন্য আছি। জীববিজ্ঞান বলো সাধারণ বিজ্ঞান, দুইটাকে একদম প্রথমেই ডিসক্লোজ করে দিচ্ছি। দেখো, আমাদের
আমাদের বোটানি থেকে প্রথম অধ্যায় থেকে কোষের গঠন, এখান থেকে আমাদের প্রশ্ন এসেছে 4টি। তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ রসায়ন থেকে আমাদের প্রশ্ন এসেছে 1টি। আমাদের অণুজীবকে আমরা সবসময় রেড মার্ক করে রাখি, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো এবছরও কিন্তু 3টা প্রশ্ন এসেছে। নগ্নবীজি আবৃতবীজি থেকে 1টি এসেছে, টিস্যুতন্ত্র থেকে এসেছে 1টি। তার মানে আমাদের বোটানি এই অংশ থেকে, আমাদের যে জীববিজ্ঞান বোটানি অংশ থেকে টোটাল প্রশ্ন এসেছে 5 আর 3 8, 8 আর 2 10টি। তার মানে আমাদের বোটানি থেকে আমরা প্রশ্ন পেয়েছি কতটি? 10টি। আচ্ছা, এবারে আমরা জুলজি থেকে যদি বলি যে পরিপাক অধ্যায়টা বা রক্ত সঞ্চালন, এই দুইটা অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই, 3-এর অধিক প্রশ্ন থাকবে, এটা তোমাদের সবসময় বলা থাকে, এবং এ কারণেই এই দুইটা অধ্যায় আমি অনেক বেশি গুরুত্ব সহকারে পড়াই। এবং দেখো এবছর কিন্তু তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে টোটাল 5টা প্রশ্ন এসেছে। শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে এসেছে 1টি, এবং জিনতত্ত্ব বিবর্তন থেকে এসেছে 1টি। তাহলে টোটাল কয়টা প্রশ্ন আসলো? 4 আর 2 6, 6 আর 1 7। তার মানে হচ্ছে এখান থেকে এসেছে 7টি প্রশ্ন। আচ্ছা, এবং আমাকে যদি একটু ছোট্ট করে বলো যে তোমরা অনেক প্রশ্ন দেখেছো যেগুলো হচ্ছে জীববিজ্ঞান ভিত্তিক, কিন্তু জীববিজ্ঞানের প্রশ্ন ছিল না, সেগুলো ছিল সাধারণ বিজ্ঞানের, মানে সাধারণ জ্ঞান হিসেবে প্রশ্নগুলো এসেছে। এবং আমি কিন্তু এবছর তোমাদেরকে বলেছিলাম, একটা মনে আছে, তোমরা হয়তো বা জানো বা তোমরা অনেকেই ক্লাসটা করেছো, যে আমি তোমাদেরকে এবছর মেডিকেলের সাথে নার্সিংয়ের একটা কোরিলেশন তৈরি করে দিয়ে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, এবং তোমরা ক্লাসটা অনেক পছন্দ করেছো, অসংখ্য ভিউ হয়েছে, প্রায় 10,000 ভিউ ছিল ইউটিউবে। সো এই ভিডিওটার কিন্তু সার্থকতা এবছর সাধারণ জ্ঞানের, এই জীববিজ্ঞান ভিত্তিক সাধারণ জ্ঞান 4টা প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ এসেছে। এবং আমি আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ যে এই বিষয়টা আমার মাথায় আল্লাহ ওইভাবে দিয়েছিল যে হ্যাঁ, এই বিষয়টা কিন্তু এবছর হতে পারে। এবং আমি কিন্তু তোমাদের এই বিষয়টা নিয়ে এসেছিলাম যে এবছর কিন্তু মেডিকেলের মতো, এটা যে আমি করেছি এমন না, মেডিকেলে যেহেতু এসেছে এবং আগের বিভিন্ন জিনিস মিলিয়ে মানে বলা যেতে পারে প্লাস মাইনাস করে পেলাম যে হ্যাঁ, যেহেতু মেডিকেলের মতোই আমাদের হচ্ছে কাছাকাছি প্রশ্ন হয়ে থাকে, সো আমরা এইভাবে একটু সাজিয়ে দেখি কি অবস্থা হয়। এবং এর পরিপ্রেক্ষিতে দেখো যে এবছর কিন্তু 4টা প্রশ্ন তোমরা পেয়েছো, এবং যারা ওই ক্লাসটা করেছো তারা কিন্তু এই 4টা প্রশ্ন অনেক ইজিলি পেয়ে গিয়েছো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন পেয়েছি 4টা। তার মানে আমাদের টোটাল বায়োলজি ভিত্তিক প্রশ্ন এসেছিল 21টা প্রশ্ন এসেছিল, এবং এই 21টা প্রশ্ন তোমরা আমাদের বিব্রেইনার অ্যাপের মধ্যে গিয়ে অনেক ইজিলি পেয়ে যাবে আমাদের ফ্রি সেকশনে। আচ্ছা, এরপরে আসো আমরা যদি হচ্ছে আমাদের ডিপ্লোমা বা মিডওয়াইফারি যারা ছিল তাদের জন্য সেম কোশ্চেন ছিল, যে কারণে হচ্ছে এবছর আর প্যারা নিতে হয় না আমাদেরকে। সো দেখো, তোমাদের জন্য আমি বলি, বাংলাদেশের এমন কোনো প্ল্যাটফর্মের সাধারণ বিজ্ঞান বই নাই যেটা আমাদের মতো এভাবে এত অর্গানাইজড রয়েতে সাজানো। আমি তোমাকে এটা একদম হলফ করে বলতে পারি, তুমি আমার সামনে যদি এই মুহূর্তেও 3-4টা বই রাখো আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। সো সেই বই থেকে একদম ধরে ধরে, তোমরা কি চাও যে আমি হচ্ছে এটার সরাসরি প্রমাণ দেখাই? অবশ্যই দেখাবো। আমি তোমাদের সাথে কোনো আনফরচুনেট কারণে যেদিন পরীক্ষা হয়েছিল সেদিন আমি তোমাদের সাথে প্রশ্নের উত্তর সলভ সেশন আসতে পারিনি, যে কারণে হচ্ছে দেখাতে পারি না, বা খুব শীঘ্রই দেখাবো ইনশাল্লাহ। সো উন্নততর জীবনধারা, এটা কোনো সাধারণ বিজ্ঞান বইয়ের বাজারে প্রচলিত সাধারণ বিজ্ঞান বইয়ের মধ্যে তুমি পাবা না, বাট সেখান থেকে একটা প্রশ্ন এসেছে আলহামদুলিল্লাহ। জীববিজ্ঞানের বিকাশ কোথাও পাবা না, সেখান থেকে একটা এসেছে। জীবনী শক্তি কোথাও পাবা না, সেখান থেকে 2টা এসেছে। খাদ্য পুষ্টি পরিপাক, এটা অনেক জায়গায় পাবা, এবং এ কারণেই দেখো এখান থেকে 3টা প্রশ্ন এসেছে। জীবে পরিবহন, এটা অনেক জায়গা পাবা, এটার নামটা পাবা হচ্ছে রক্ত এবং সঞ্চালন হিসাবে, সেখান থেকে এসেছে 5টা প্রশ্ন। গ্যাসীয় বিনিময়, সেখান থেকে এসেছে একটা, এবং রেচন প্রক্রিয়া থেকে এসেছে 1টি। এবং এটার প্রত্যেকটা প্রশ্ন আমাদের বইতে একদম জল জল করে লেখা আছে আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি আমার মানে প্রায় 3 মাস বলা যেতে পারে আলোচনা গবেষণা করে তারপরে হচ্ছে এটাকে সাজিয়েছিলাম, এবং সেটা সফলতা আলহামদুলিল্লাহ পেয়েছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তার মানে আমাদের এই যে জীবনী শক্তি কিংবা খাদ্য পুষ্টি পরিপাক, জীবে পরিবহন, এই প্রত্যেকটা টপিক আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো আমাদের এক্সাক্ট টপিক যেগুলো থেকে প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা, এবারে দেখো এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য প্রযোজ্য। এই জিনিসটা ব্যতীত তোমার যদি ক্লাসটা শুরু করো তাহলে তুমি একটু পিছিয়ে পড়ার সুযোগ আছে। দেখো, আমরা কি বলেছিলাম যে আমাদের কোষ ও এর গঠন এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন এসেছে 4টা। এখন টপিক কি ছিল? অঙ্গাণু থেকে একটা প্রশ্ন এসেছে, প্রোটিন সংশ্লেষণ সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে, আবিষ্কার সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে, বৃহৎ কোষ অর্থাৎ কোষ সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে। তার মানে এবছর আমি তোমাদের যে আমাদের সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার, ফার্স্ট টাইমার, শিওর সাকসেস প্রত্যেকটা কোর্সে এবছর এত ইন্টারেক্টিভ ক্লাস হবে, এত দারুণভাবে ক্লাস ইনশাল্লাহ নিব যে এভাবে তুমি পরীক্ষার হলে মানে গিয়ে বুঝতে পারবা যেটা আসলে কোন টপিক থেকে ভাইয়া পড়িয়েছিল, কোন টপিক থেকে প্রশ্ন এসেছে।
এবং এটার ধরনও আমি এখানে তোমাকে উল্লেখ করে দিয়েছি। ঠিক আছে, আবার ধরো কোষ রসায়ন থেকে গ্লুকোজের একটা প্রশ্ন এসেছিল, গ্লুকোজের সংকেত এসেছিল। তারপরে অণুজীব থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার আকৃতি সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল। ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন এসেছিল আমাদের যক্ষা রিলেটেড একটা প্রশ্ন। তারপরে উদ্ভিদ থেকে আমাদের নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের ফুল সম্পর্কিত একটা প্রশ্ন একটা এসেছিল, যে সম্ভবত জবার সম্পর্কে কোনো একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ফুল সম্পর্কিত। এবং টিস্যু অধ্যায় থেকে, অর্থাৎ টিস্যুতন্ত্র থেকে আমাদের পত্ররন্ধ্র রিলেটেড একটা প্রশ্ন এসেছিল। তবে আনফর্চুনেটলি এই প্রশ্নটা আমাদের গতানুগতিক যে বই, সেই বইতে হচ্ছে এই প্রশ্নটা ছিল না। অর্থাৎ আমাদের অ্যানাইসোসাইটিক আমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আসলে তুমি আশেপাশের কোনো বইতেই পাবা না। আমাদের হাসান স্যারের বইও ছিল না, আমাদের হচ্ছে বিব্রেনের বইও ছিল না, অন্যান্য যে রাইটার আছে তাদের বইতে সম্ভবত এই প্রশ্নটা ছিল। সো এই প্রশ্নটা আসলে আমাদের কমন পড়েনি। তবে সমস্যা নেই, দু একটা প্রশ্ন হাতছাড়া হবে, এটা আসলে আমাদের হাতে থাকে না। ঠিক আছে, ওকে। যারা ডিপ্লোমা আছে তাদের জন্য আসতেছি, দাঁড়াও। তারপরে হচ্ছে পরিপাক থেকে এনজাইম থেকে একটা প্রশ্ন এসেছে, লৌহ সঞ্চয় সম্পর্কিত একটা প্রশ্ন, দাঁত এবং বৃহদান্ত্র নিয়ে একটা প্রশ্ন এসেছিল। রক্ত সঞ্চালন অধ্যায় থেকে ফ্যাগোসাইটোসিস একটা প্রশ্ন এসেছে। শ্বসন থেকে নিউমোনিয়া সংক্রান্ত অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এই সম্পর্কিত একটা প্রশ্ন ছিল। এবং জিনতত্ত্ব থেকে ক্রোমোজোম সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল। এইভাবে প্রত্যেকটা টপিক অ্যানালাইসিস করে এবছর তোমাদের সাথে পড়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এবং এরপরে আসো ডিপ্লোমার জন্য দেখো, ডিপ্লোমার জন্য আরো সহজ করে দেওয়া হয়েছে। উন্নততর জীবনধারা থেকে এসেছিল খাদ্যের উপাদান নিয়ে, যে নিচের কোনটি খাদ্যের সহায়ক উপাদান, আমাদের বইয়ে একদম স্পষ্ট করে লেখা আছে। তারপরে দেখো জীববিজ্ঞানের বিকাশ শাখার নাম নিয়ে, কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় কোন শাখায় এসেছিল। তারপরে দেখো জীবনী শক্তি, গ্লাইকোলাইসিস, সালোক সংশ্লেষণ নিয়ে প্রশ্ন এসেছিল। খাদ্য পুষ্টি থেকে বৃহৎ গ্রন্থি কোনটি, যকৃৎ। ভিটামিন সম্পর্কিত প্রশ্ন এসেছিল, যে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়। তারপরে উদ্ভিদ পুষ্টি নিয়ে একটা প্রশ্ন এসেছিল, যে আমাদের কোন উপাদানের অভাবে আমাদের হচ্ছে উদ্ভিদের পাতা ও ফুল ঝরে পড়ে, ফসফরাস। ওকে, তারপরে আসো পরিবহন অধ্যায় থেকে আমাদের টোটাল 5টা প্রশ্ন এসেছে। অ্যানিমিয়া সম্পর্কিত প্রশ্ন, যেটা আমি ঠিক আগের দিন তোমাদেরকে পড়িয়েছিলাম, আমাদের রক্তাল্পতা বা রক্ত স্বল্পতা। তারপরে হচ্ছে আমাদের ইনসুলিনের অভাবে ডায়াবেটিস, সেরাম, আমাদের রক্তের প্লাজমা বা হচ্ছে কম্পোনেন্টস, থ্যালাসেমিয়া এ, থ্যালাসেমিয়া বি পড়েছি, রক্ত গ্রুপ, সার্বজনীন দাতা কোন গ্রুপকে বলা হয় আমরা পড়েছি। এবং গ্যাসীয় বিনিময় থেকে যক্ষা সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিল, যে যক্ষা আসলে কোন কারণে হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি অন্য কোনো কারণে, তোমরা উত্তর করেছো। এবং সর্বশেষ আমাদের কিডনি হচ্ছে এক্সপ্রেশন, এটা হচ্ছে কি এখান থেকে সম্ভবত যে প্রশ্ন ছিল আমার আসলে মনে নেই। যাই হোক, সো এই হচ্ছে ডিপ্লোমা বা মিডওয়াইফারি যারা ছিল তাদের জন্য যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা বলা যেতে পারে প্রশ্ন উত্তর, বা হচ্ছে কিভাবে এই ব্যাপারগুলো হয়েছে। ঠিক আছে, সো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এবং একটু তোমাকে হচ্ছে আহ, এই যে জুই ইসলাম, দেখো এইটা ছিল হচ্ছে বিএসসি দের জন্য। এই যে দেখো, এটা ছিল বিএসসি দের জন্য। আজকে তো ক্লাসটা সবার জন্য, সো সবার জন্যই আমাকে বলতে হবে। এটা ছিল বিএসসি দের জন্য। এবং তুমি বুঝতেই পারছো যে ওই যে আমি বোটানি, জুলজি মেনশন করে দিচ্ছি, আর এইটা হচ্ছে ডিপ্লোমা বা মিডওয়াইফারিদের জন্য। ঠিক আছে, সো এবার মনে হয় তোমার জন্য জিনিসটা আহ, মানে সহজ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, সো আমরা সামনে আগাই। এবং তোমাদের জন্য একটা ঘোষণা আছে, যারা এবছর আলহামদুলিল্লাহ চান্স পেয়েছো তাদের জন্য কিন্তু আমাদের বিব্রেনের নার্সিং স্কুল আছে। অর্থাৎ তুমি যে আমাদের সাথে নার্সিং অ্যাডমিশনে চান্স পেয়ে চলে যাবা, বা আমি তা তোমাদেরকে ছেড়ে দিব এমন না, তোমরা আমাদের সাথে নার্স হবে। নার্স হওয়ার পরে তোমরা আমাদের সাথে তোমাদের যেই চাকরির পরীক্ষা আছে সেটাও তোমরা দিবে, এবং এরপর আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব। ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন। সো কোষে শক্তি উৎপাদনের প্রধান অঙ্গাণু কোনটি, আমাদের এই প্রশ্নের উত্তর করতে হবে। সো এই টপিকটা কোন ধরনের টপিক বলো তো? এই টপিকটা হচ্ছে কোষের অঙ্গাণু সম্পর্কিত টপিক। এবং এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের ডিপ্লোমা বিএসসি উভয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো কোষের শক্তি উৎপাদনের প্রধান অঙ্গাণু কোনটি? আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা লিখবা। যদি এই প্রশ্নের উত্তর লাইসোসোম হয়, লাইসোসোম লিখবা। যদি এই প্রশ্নের উত্তর রাইবোজোম হয়, রাইবোজোম সম্পূর্ণ হাতে লিখে দিবা, মানে টাইপ করে দিবা। ঠিক আছে, শুধুমাত্র সি ডি এভাবে লিখলে তুমি আমার সাথে যে পড়াটা পড়ছো সেটা আসলে যথাযথ হবে না। কেন? কারণ তুমি যদি আমার সাথে সি সি করো তাহলে তুমি সবগুলা সিসি করতে থাকবা। বাট তুমি যদি আমার সাথে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এরকম করো, তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর, ওই স্পেসিফিক একটা উত্তরই তুমি করতে থাকবা। ঠিক আছে, সো এই কারণে তোমাকে আমার সাথে সম্পূর্ণ উত্তরটা লেখার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, তাহলে কোষে শক্তি উৎপাদনের প্রধান অঙ্গাণু কোনটি? এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, যে পৃথিবীতে যখন প্রথম আমাদের মানে কোষ সৃষ্টি হলো,
কোষ সৃষ্টি হওয়ার পর সেখানে দুইটা জিনিসের ঘাটতি দেখা গেল। একটা হচ্ছে খাদ্য তৈরি উপাদান, মানে খাদ্য তৈরির জন্য কোনো অঙ্গাণু পাওয়া গেল না, আর একটা হচ্ছে শক্তি উৎপাদনের কোনো অঙ্গাণু পাওয়া গেল না। পরবর্তীতে দুইটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া। এই বায়বীয় ব্যাকটেরিয়া থেকেই মূলত আমাদের কি হলো বলতো, এই বায়বীয় ব্যাকটেরিয়া থেকেই আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি হলো। ঠিক আছে। সো একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা ব্যাকটেরিয়া থেকে আমাদের প্লাস্টিডের উৎপত্তি হলো। সো প্লাস্টিড আমাদের কি কাজে লাগে বলতো? প্লাস্টিড আমাদের পরবর্তী থেকে উদ্ভিদের খাদ্য তৈরিতে কাজে লাগলো, এবং এই যে বায়বীয় ব্যাকটেরিয়াটা, সেই বায়বীয় ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হলো, যেটা আমাদের কি খাদ্য মানে শক্তি উৎপাদনের প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। এবং দেখো আমাদের প্লাস্টিড কি কোন ইসের মাধ্যমে? ফটোসিনথেটিক। এবং মনে রাখবা ফটোসিনথেটিক মানেই কি, যে এটা আমাদের কি করছে? সিনথেটিক, আমাদের সালোক সংশ্লেষণ বোঝাচ্ছে। এবং আমাদের কিন্তু প্লাস্টিড সালোক সংশ্লেষণের মাধ্যমেই খাদ্য তৈরি করে। এই যে আমাদের সাথে ফারজানা হিমু, রুমি খাতুন, হাবিবা, অহনা, কিংবা হচ্ছে মিনু আক্তার কিন্তু শুধু সি লিখছো, পছন্দ হলো না, পুরোটা লেখো। এই যে আমাদের যে কজনের নাম নিলাম তারা সহ আরো অনেকে সম্পূর্ণ নামটা লিখেছে। সাইফুল ইসলাম কিন্তু মাইটোকন্ড্রিয়া লিখেছে, খুব ভালো, ভেরি গুড, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং এই যে আমাদের প্লাস্টিড ও আমাদের মাইটোকন্ড্রিয়া যে একত্রে বসবাস করে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। সো তুমি যতবার এই মাইটোকন্ড্রিয়া অথবা হচ্ছে প্লাস্টিড সম্পর্কে পড়বা, ততবার অবশ্যই কষ্ট করে হলেও এই এন্ডোসিম্বায়োসিস টপিকটাও একবার চেক করে নিবা। ঠিক আছে, তাহলে সবার উত্তরের প্রেক্ষিতে আমি উত্তরটাকে সঠিক বলেই গণ্য করছি, মাইটোকন্ড্রিয়া আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা খুবই ট্রিকি বলবো না, তোমরা পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। দেখো, দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনকারী যে উপাদান আছে, তার মানে প্রথমে বের করতে হবে এই উপাদানটা কে, এরপরে উত্তর করতে হবে সংশ্লেষণের স্থান কোনটি। তার মানে এখানে মূলত দুইটা প্রশ্ন। তোমরা আমাকে বলতে পারো, হ্যাঁ আপনি এত মাতবরি কেন করলেন, আপনি হচ্ছে একবারে সরাসরি যেভাবে গদবাঁধা প্রশ্ন হয় সেভাবে আপনি কেন পড়ালেন না? এটার কারণ হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে চাই তোমরা আগামী 7 থেকে 8 মাস যে প্রস্তুতি নিবা, এই প্রস্তুতি অন্যদের মতো হলে হবে না। তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? তোমাকে ট্যাকটিক্যালি প্রস্তুতি নিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এবছর অর্থাৎ 2026 সালে কিন্তু হচ্ছে কি আছে, ফুটবল বিশ্বকাপ আছে। সো ফুটবল তো সবাই খেলে, বাট আলটিমেটলি মানে বিজয়ী কেন একজন হয়? কারণ তাদের মধ্যে ট্যাকটিক্যালি যে পাওয়ার সেটা বেশি থাকে। সো এই পাওয়ারটাই তোমাকে বের করে আনতে হবে, এবং এ কারণেই দেখো আমি কিন্তু এখানে দুইটা ধাপে তোমাকে প্রশ্নটা করেছি। সামনের প্রশ্নগুলো আরো এরকম ট্যাকটিক্যালি হবে। সো তুমি একটা প্রশ্নের মাধ্যমে দুইটা প্রশ্নের উত্তর করতেছো। ওকে, সো এটা একটু দেখা যাক যে এটার উত্তর কে করতে পারো। যে দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনকারী উপাদান, এটা তোমাকে প্রথমে নিজে নিজে বের করতে হবে যে সেটা আসলে কে। ঠিক আছে, এরপরে সেখান থেকে তুমি বের করবা যে এইটা সংশ্লেষণের স্থান কোনটি। এই যে ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে জাকিয়া সুলতানা উত্তরটা দিয়ে ফেলেছে, এবং দেখা যাক উত্তরটা সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করে ফেলো যে আমাদের দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনকারী উপাদান সংশ্লেষণের স্থান কোনটি। আমি তোমাকে যদি দেহের গুরুত্বপূর্ণ 3টা উপাদানের কাজগুলো বর্ণনা করি, যেমন হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদানের কাজ। তারপরে আমি প্রশ্নে যেটা লিখেছি অর্থাৎ দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন, এটার একটা ইসের কাজ। এবং আরেকটা হচ্ছে দেহে বলা যেতে পারে আমার অন্য উপাদান থেকে 2 গুণ বেশি তাপ উৎপাদনকারী একটা আছে, আমাদের উপাদান আছে। সো এই উপাদানগুলো যদি হচ্ছে এই যে ভেরি গুড, এই তোমরা কিন্তু হচ্ছে বেশি কথা আমার ব্যবহার করতে হয়নি, এর আগেই তোমরা উত্তর করে ফেলেছো। আমাদের সাথে আহ, তান্নাশা ইয়াদ অথবা হচ্ছে হাবিবা, জুই ইসলাম, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা হচ্ছে মানে প্রত্যেকেই কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। কেন? কারণ এইখানে উপাদান এটা কি, এটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে প্রোটিন বা আমিষ। তাহলে আমরা কি বলেছি যে প্রোটিন সংশ্লেষণের স্থান কোনটি? তো প্রোটিন সংশ্লেষণের স্থান তো আমরা সবাই জানি, রাইবোজোম। এখন তুমি যখন রাইবোজোম কথাটা বলবা তখন কি তুমি শুধু রাইবোজোম পড়বা? না, তোমার কাজ হচ্ছে রাইবোজোমের সাথে সাথে তুমি যখন এটাকে উত্তর করবা ছোট্ট করে লিখে রাখবা যে এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু, এটা বলবা প্রথমে।
এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এবং দ্বিতীয়ত এটাকে বলবা কি, রাইবোজোমের আরেকটা নাম কি সেটা তো এখানে বলেই ফেলেছি, যে প্রোটিন সংশ্লেষণের স্থান বা প্রোটিন সংশ্লেষ ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, সো এভাবে যদি তুমি পড়ো, তোমার কি মনে হয় না যে বছর শেষে তোমার সামনে যে 21টা প্রশ্ন আসবে, সেই 21টা প্রশ্ন তুমি জাস্ট দাগিয়ে দাগিয়ে চলে যেতে পারবা? ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসো, যকৃতের কাজ কোনটি? সো যকৃতের অনেক কাজ আছে, যকৃৎ অনেক ধরনের কাজ করে থাকে। যকৃৎ বিপাকীয় কাজ করে থাকে, অর্থাৎ যেখানে সে অনেক ধরনের বিপাক ঘটায়, অর্থাৎ মেটাবলিজম ঘটায়। তারপরে হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা আছে, যেখানে সে অনেক কিছু সঞ্চয় করে। সো আমাকে একটু বলতে হবে যে এর মধ্যে তার কোন কাজটা, কোন কাজটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সে কি রক্ত পাম্প করে, নাকি সে পিত্তরস উৎপাদন করে, নাকি সে অক্সিজেন পরিবহন করে, নাকি সে হরমোন উৎপাদন করে? সো এই প্রশ্নটাকে আমরা হচ্ছে এভাবে বলতে পারতাম যে দেহের কি বলে এটাকে, কি বলা যেতে পারে এটা, যে এটার প্রশ্ন কিন্তু আমি এভাবে করতে পারতাম, বাট কোনো কারণে হয়তো মনে নাই আমার। সো দেখো, যে দেহের জৈব রসায়নাগারের প্রধান কাজ কোনটি? তো তোমাকে এই প্রশ্নের উত্তর করতে হলে প্রথমেই কি ভাবতে হবে, যে দেহের জৈব রসায়নাগার কে, কে সেই ব্যক্তি। তারপরে তোমাকে ভাবতে হবে যে সে কোন কাজ করে। সো অনেক ইজি, তোমরা যেহেতু ইতিমধ্যে জেনে গিয়েছো যে যকৃতই হচ্ছে আমাদের দেহের জৈব রসায়নাগার, তার মানে কি আমাদের এটা সঠিক উত্তর বের করাও অনেক সহজ। সেটা কি, পিত্তরস উৎপাদন। ঠিক আছে, পিত্তরস উৎপাদন কে করে? পিত্তরস উৎপাদন করে যকৃৎ। তাহলে পিত্তরস ধারণ কে করে? মনে রাখতে হবে, পিত্তরস ধারণ কে করে? মনে আছে নিশ্চয়ই, কে ধারণ করে বলো তো? পিত্তথলি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই রক্ত পাম্প করা কে বলছে? আয় হায়, রক্ত পাম্প করে হৃৎপিণ্ড, সাবধান থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়ে থাকে? সো আমাদের বইয়ে, আমাদের ডিপ্লোমার যে বইটা আছে সেই বইয়ের মধ্যে তোমরা দেখবা যে ভিটামিন ডি সহ সবগুলো মানে এভাবে একটা ছক দেওয়া আছে। এই যে ভিটামিন এ, এটার অভাবে কি রোগ হয়, তারপরে হচ্ছে ভিটামিন বি, এটার নাম কি এবং এটার অভাবে কি রোগ হয়, তারপরে হচ্ছে ভিটামিন সি, এটার নাম কি, এটার অভাবে কি রোগ হয়। সো এভাবে খুব সুন্দরভাবে একটা ছক তোমাদের সাথে সামনে কিন্তু হচ্ছে আমরা প্রেরণ করি। এই যে দেখো, আমাদের একদম খাদ্য পুষ্টি এবছর, গত বছরের যে বইটা ছিল সেখানে এই যে দেখো, আমাদের ভিটামিন এ, ভিটামিন ও খনিজ অভাবজনিত রোগ এবং এর অভাবে কি কি রোগ হয়। এই যে ভিটামিন এর অভাবে এইটা, ভিটামিন বি 1, বি 2, বি 3, বি 6, বি 7, বি 12, প্রত্যেকটা জিনিসের অভাবে কি রোগ হয়। এবং ভুল করে তোমাকে আসলে উত্তরটাও দেখিয়ে ফেললাম, কোনো সমস্যা নেই, একটু হতেই পারে। যাই হোক, সো এভাবে কিন্তু তোমাদের সামনে আমরা বইটাকে উপস্থাপন করি, যাতে করে হচ্ছে কিছু তোমাদের মিস না যায়। ঠিক আছে, সো রিকেটস, সবাই সঠিক উত্তর দিয়েছে, রিকেটস। এবং আমরা জানি যে আমাদের কিন্তু রাতকানা, যেটা এবছর এসেছিল, সেটা হয় কোনটির অভাবে? ভিটামিন এর অভাবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে যাই, দেহে গ্লুকোজের পরিমাণের সাথে সম্পর্কিত কোন হরমোন? সো এখন কিন্তু তোমাকে একটু ভেবে উত্তর করতে হবে যে দেহে আমাদের গ্লুকোজ এর সাথে সম্পর্কিত কোন হরমোন, এমন একটা হরমোনের নাম বলতে হবে যেটা আমাদের গ্লুকোজের পরিমাণের উপর বা গ্লুকোজের নিয়ন্ত্রণ করে থাকে, গ্লুকোজের আমাদের হচ্ছে পরিমাণের উপর তার সম্পর্ক আছে। ঠিক আছে, সো দ্রুত একটু লিখে ফেলো। আমি এখানে একটু হিন্ট দিয়ে রাখি যে একটা হরমোন আছে আমাদের দেহে, একটা হরমোন আছে যেটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। ঠিক আছে, যেটার কাজ কি? গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। আরেকটা হরমোন আছে যেটার কাজ হচ্ছে, যেটা 2 নম্বর হরমোন, যেটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলা বা কমানো। সো এখন আমাকে একটু তোমাকে বলতে হবে যে কোনটির অভাবে, কোনটির অভাবে সরি, দেহে গ্লুকোজের পরিমাণের সাথে সম্পর্কিত কোন হরমোন, এই হরমোনটার নাম তোমাকে বলতে হবে। মালিহা জান্নাত বলা হয়েছে, কিন্তু পুরোটা লিখতে হবে, শুধু বি লিখলে হবে না, শুধু বি লিখলে ভাই কমেন্টটা দেখবে না। এই যে নাইমা লাকি কিন্তু হচ্ছে উত্তরটা দিয়ে দিয়েছে, গ্লুকাগন। সো পুরাটা লিখলে তোমার জন্য অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এবং গ্লুকাগন কেন হবে না? অবশ্যই হবে। কেন? কারণ হচ্ছে গ্লুকাগনের সাথেই তো নাম গ্লুকোজ আছে, এই যে গ্লুকাগন। সো এই যে গ্লুকা, গ্লুকা থেকে গ্লুকোজ। ঠিক আছে, আর এটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। আর আমাদের যে ইনসুলিন হরমোন আছে, যেটা এবছর প্রশ্নে এসেছিল যে কোনটির অভাবে মূলত ডায়াবেটিস রোগ হয়, সেটা হচ্ছে আমাদের এই ইনসুলিন হরমোন, যেটার কাজ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলা।
ভেরি গুড। ওকে, গ্লুকাগন, হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়ে ফেলেছো। এই যে প্রিয়তা, সম্পূর্ণটা লিখতে হবে গ্লুকাগন। এই যে ইতি ইসলাম কিন্তু সাথে একটু এক্সট্রা অ্যাড করে দিয়েছে যে এটা অগ্নাশয় থেকে খরিত হয়। ভেরি গুড। কেয়া সঠিক উত্তর। পুষ্প, ভেরি গুড। হাবিবা ইসলাম, থ্যাংক ইউ, সম্পূর্ণ সঠিক উত্তর তুমি লিখে ফেলেছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। আচ্ছা, অ্যানিমিয়া রোগে প্রধানত কোন উপাদানের অভাব ঘটে? এবং এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার খুবই পছন্দের প্রশ্ন। আমি যখন তৈরি করছিলাম আমার বাসে বসে, তখন আসলে খুব ভালো লাগছিল যে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার হলে দেয় তাহলে আসলে প্রকৃত মেধা আমরা বের করে ফেলতে পারবো। দেখো, আমরা অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা। ঠিক আছে, অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা বা রক্তাল্পতা। ওকে, রক্তাল্পতা। এখন রক্তাল্পতা মানে কি? রক্তাল্পতা মানে হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের, হিমোগ্লোবিনের অভাব বা হিমোগ্লোবিনের ভাঙন, রাইট? হিমোগ্লোবিনের ভাঙন, হিমোগ্লোবিনের ভাঙন। ওকে, আচ্ছা, হিমোগ্লোবিনের ভাঙন। এখন এই হিমোগ্লোবিনের ভাঙনের ফলে আসলে ঘটেটা কি? এই হিমোগ্লোবিনের ভাঙনের ফলে আমাদের আরবিসি এর পরিমাণ বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়। এখন লোহিত রক্তকণিকা পর্যন্ত যেতে হবে না, তুমি যদি হিমোগ্লোবিন এইটাকে একটু ভাঙো, যে আমাদের হিমোগ্লোবিন এটা আসলে কি দ্বারা তৈরি? এটা হিম এবং গ্লোবিন দ্বারা তৈরি, রাইট? সো এই জিনিসটা যদি তুমি হচ্ছে একটু ফাইন্ড আউট করতে পারো, তাহলেই তুমি বের করে ফেলতে পারবা যে এখানে আসলে কি জিজ্ঞেস করেছে। সো দেখা যাক এটার উত্তর কে কে করতে পারো। রক্ত শূন্যতা বা রক্তাল্পতা, হ্যাঁ যেটাই বলো না কেন সমস্যা নেই, রাইট। লৌহ, কিভাবে লৌহ হলো? যে আমাদের যে হিম অংশ আছে, এই হিমের সাথে কি আছে? হিমের, হিম থেকে আমাদের যদি ফেরিটিন অংশ সরিয়ে ফেলি, তাহলেই আমরা এখানে কি পাবো? আমরা এখানে লৌহ পাবো, কারণ এখানে কি আছে? আমাদের আয়রন প্লাস ফেরিটিন। সো এইটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, আমার মনে হয় যে এখান থেকে যত ধরনের প্রশ্নই হোক না কেন আমরা অনেক ইজিলি উত্তর করতে পারবো। আবার গ্লোবিনের কথা যদি বলি, গ্লোবিন কি? গ্লোবিন হচ্ছে প্রোটিন, এবং এই জিনিসটা কি হয়? এই জিনিসটা হচ্ছে আমাদের, বলতো কি হয়? আমাদের হলুদ এবং সবুজ রং, বিলিভার্ডিন, বিলিরুবিন, এই রূপে আমাদের দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়, এবং আমাদের এই আয়রনটা বা লৌহটা পুনরায় হিমোগ্লোবিন তৈরিতে আবার ব্যবহৃত হয়। তো এভাবে তুমি যদি পড়ো, তোমার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা কি? এটা সঠিক উত্তর হচ্ছে লৌহ বা আয়রন। ওকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো, আমাদের ভাইরাস জনিত রোগ কোনটি? তোমরা অনেক কঠিন কঠিন প্রশ্ন দিয়ে ফেলেছো উত্তর, এবার আমাকে একটু বলো যে ভাইরাস জনিত রোগ কোনটি, এবং একই সাথে আমাকে যদি একটু বলতে পারো যে এই রোগের জন্য বা এই আমাদের সঠিক উত্তরে যে রোগটা আছে সেই রোগটার জন্য আসলে কোন ভাইরাসটা দায়ী, তাহলে তোমার জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, এবছর আমাদের প্রশ্নটা এসেছিল এরকম যে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, অথবা যক্ষা কোন কারণে হয়ে থাকে, এরকমই প্রশ্নটা ছিল যে যক্ষা কোন কারণে হয়ে থাকে, এবং সেখানে তোমরা কিন্তু সঠিক উত্তর হিসেবে বলেছিলে ব্যাকটেরিয়া। সো যক্ষা তো আগেই বাদ, এখন আমাকে বলবা ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এই তিনটার মধ্যে কোনটা আসলে আমাদের ভাইরাস জনিত। সো দ্রুত উত্তর করে ফেলো। আমাদের সাথে প্রিয়তা উত্তর করেছে আগের প্রশ্নটার, আমাদের সাথে মিনু আক্তার, তান্ময়, সবাই সঠিক উত্তর করেছো। রিয়ামণি কিন্তু এই উত্তরটার প্রথম সঠিক উত্তর দাতা, এবং আমি দেখতে চাই যে বাকি যারা আছো তারাও হচ্ছে দ্রুত একটু উত্তর করে ফেলো। শারমিন একটু ভুল হয়ে গেল, কারণ হচ্ছে তুমি যেটার কথা বলেছো সেটা হচ্ছে সালমোনেলা টাইফি, আর আমরা জানি সালমোনেলা টাইফি কি? ব্যাকটেরিয়া। ওকে, তারপরে হচ্ছে আমাদের আদর্শ মেয়ে, সে বলেছে ডেঙ্গু, ভেরি গুড। আশা বলেছে ডেঙ্গু। রিনি, কেয়া, সেও বলেছে ডেঙ্গু। বৃষ্টি পরি, সেও বলেছে ডেঙ্গু। সো আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের ডেঙ্গুর কারণ হচ্ছে ভাইরাস, এবং সেটা কোন ভাইরাস? সেটা হচ্ছে ফ্লাভি ভাইরাস। ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। সো এটাও একটু আমি তোমাদের থেকে জেনে নিব, যে সবাই একটু লিখে ফেলবা যে ফ্লাভি ভাইরাসের কারণে মূলত আমাদের এই ডেঙ্গু রোগটা হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা কোন মশার কামড়ে বা কোন মশকির কামড়ে, এটা তোমাদের উদ্দেশ্যে আমি হচ্ছে আহ, লিখে গেলাম যে এটা কোন মশকির কামড়ে হয়ে থাকে। ঠিক আছে, কোন মশকির কারণে আমাদের এই ভাইরাসটা হয়ে থাকে। ঠিক আছে, এবং ভাইরাসটার নাম কি, দুইটাই হচ্ছে একটু লিখে ফেলবা। ওকে, ভাইরাসটার নাম এবং হচ্ছে কোন মশকির কারণে। ওকে, ভেরি গুড। ডেঙ্গু, ডেঙ্গু, ভেরি গুড। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। রক্তের অক্সিজেন পরিবহনকারী উপাদান কোন প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে? সো এবার কিন্তু হচ্ছে একটু প্যারা হয়ে গেল নাকি? প্যারাটা আমি তোমাকে ইচ্ছা করেই দিচ্ছি, যাতে করে হচ্ছে তুমি একই সাথে দুইটা জিনিসের উত্তর করতে পারো। তাহলে দেহের অক্সিজেন পরিবহনকারী কে, বা সেই উপাদানটা কে, সেটা তোমাকে প্রথমে ভাবতে হবে, এবং এরপর ভাবতে হবে সেটা আসলে কোন প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে। ঠিক আছে, সো এটা তোমরা আমাকে হচ্ছে দ্রুত বলে ফেলো যে রক্তের অক্সিজেন পরিবহনকারী উপাদান কোন প্রক্রিয়ায় তৈরি হয়, এবং একই সাথে আমাকে জানাবা যে এটা আসলে আমাদের কোন
উপাদানটা আসলে আমাদের এই অক্সিজেন পরিবহন করে থাকে? এডিস মশকি, রাইট। ফ্লাভি ভাইরাসের কারণে ডেঙ্গু হয়ে থাকে। ভেরি গুড। ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের রক্তের দিকে একটু লক্ষ্য করি, তোমরা উত্তরটা করতে থাকো, যেহেতু একটু ভাবনা চিন্তার বিষয় যে আমাদের রক্তকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, তাহলে সেন্ট্রিফিউজ করলে সেখানে আমরা 55% কি পাই? 55% পাই হচ্ছে আমরা প্লাজমা। 55% কি পাই? 55% পাই হচ্ছে প্লাজমা বা হচ্ছে রক্তরস। এবং বাকি যে 45% থাকে, সেই 45% আমরা কি পাই? সেই 45% পাই হচ্ছে আমরা ব্লাড কর্পাসল বা রক্তকণিকা। এবারে এই রক্তকণিকা হচ্ছে আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথম কণিকার ধরন কি? প্রথম কণিকার ধরন হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। তারপরে কি আছে? তারপরে আসে হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, এবং 3 নম্বরে আসে হচ্ছে আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট। ওকে, প্লেটলেট। ওকে। আচ্ছা, এবারে আমাদের যে ডাব্লিউবিসি আছে, এটাকে আবার হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটাকে আমরা কি বলি? প্রথম ভাগটাকে আমরা বলি হচ্ছে গ্রানিউলোসাইট, অর্থাৎ দানাদার শ্বেত রক্তকণিকা। আরেকটা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট, অর্থাৎ যেটা হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। এবারে গ্রানিউলোসাইটকে আমরা তিনটা ভাগে ভাগ করি। কি কি ভাগ থাকে? নিউট্রোফিল, তারপরে হচ্ছে বেজোফিল এবং ইওসিনোফিল। এবং আমাদের যে অ্যাগ্রানিউলোসাইট অর্থাৎ অদানাদার, সেটা হচ্ছে মনোসাইট এবং আমাদের লিম্ফোসাইট। সো এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আমাদের ইসে অনেক সুন্দরভাবে পড়বো, এবং সেটা তোমার মাথায় সারা জীবনের জন্য গেঁথে যাবে। ঠিক আছে, এখানে বেশ কিছু বলা যেতে পারে ভিন্ন ভিন্ন উত্তর এসেছে, যেমন সাইফুল ইসলাম ভাইয়া বলেছে হিমাটোপয়েসিস, আবার হচ্ছে আমাদের অনিকা ফাতেমা অহনা আচার্য বলেছে এরিথ্রোপয়েসিস, মালিহা জান্নাতু বলেছে মালিহা জান্নাতু বলেছে হিমাটোপয়েসিস। তো আসো আমরা একটু দেখি। দেখো, আমরা যখন বলি আরবিসি, এই আরবিসি মানে কি বলতো? আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা মানে কি? লোহিত রক্তকণিকার কিন্তু আমাদের যে গ্রিক নাম সেটা জানতে হবে, সেটা হচ্ছে কি? এরিথ্রোসাইট বা ইরাইথ্রোসাইট। সো এরিথ্রোসাইট বা ইরাইথ্রোসাইট, এইটা যখন আমরা প্রসেসে যাই, অর্থাৎ এটা যখন প্রোডাকশনে যায়, তখন সেটাকে বলা হয় পয়েসিস। কি বলা হয়? পয়েসিস। পয়েসিস মানে কি? পয়েসিস মানে হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন মানে কি? প্রোডাকশন মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। তাহলে এরিথ্রোসাইট বা আমাদের এই লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? এই তৈরির প্রক্রিয়াকে আমরা বলতে পারি এরিথ্রোপয়েসিস। ঠিক আছে। আর যারা বলেছে হিমাটোপয়েসিস, তাদের উদ্দেশ্য মানে তাদের উত্তর যে একেবারেই ভুল তেমন না। কেন? কারণ হচ্ছে হিমাটোপয়েসিস হচ্ছে আমাদের সামগ্রিক সকল রক্ত তৈরির প্রক্রিয়া, অর্থাৎ আমাদের যে রক্তকণিকা আছে, আমাদের ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট, সবাইকে একত্রে তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে হিমাটোপয়েসিস। এবং কিভাবে? যখনই তুমি দেখবা হিম, যখনই তুমি এই হিম কথাটা দেখবা, তোমাকে বুঝতে হবে যে এখানে আসলে রক্ত বলেছে। ঠিক আছে, কি বলেছে? রক্ত সম্পর্কিত কথা বলেছে। সো রক্তের সকল উপাদান তৈরির যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হিমাটোপয়েসিস। কিন্তু আমাদের রক্তের অক্সিজেন পরিবহনকারী যে আরবিসি অথবা লোহিত রক্তকণিকা, এইটাকে তৈরির যে প্রক্রিয়াটা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ইরেথ্রোপয়েসিস। আবার আমাদের প্লেটলেট, এটা সৃষ্টির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে থ্রম্বোপয়েসিস। এবং আমাদের যখন শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। ঠিক আছে। সো এইভাবে কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর করে থাকবো, যাতে করে হচ্ছে আমরা একই সাথে কয়েকটা প্রশ্নের উত্তর করে ফেলতে পারি। ঠিক আছে। তাহলে রক্তের অক্সিজেন পরিবহনকারী উপাদান কোন প্রক্রিয়ায় তৈরি হয়? উত্তর হচ্ছে কি? এরিথ্রোপয়েসিস। ওকে। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যেই উপাদান, তার সহকারী ফ্যাক্টর কতটি এবং কোন ভিটামিনটি এই প্রক্রিয়ায় সাহায্য করে? এই প্রশ্নটা আরো বিরক্তিকর। এই প্রশ্নটা কি? আরো বিরক্তিকর। দেখো, যে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যেই উপাদান, তার সহকারী ফ্যাক্টর কতটি? এটা কিন্তু সহজভাবেই বলা যেত যে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর কতটি, বাট এটাকে একটু ঘুরায় দেওয়া হয়েছে, যাতে তোমার মধ্যে, তোমার মস্তিষ্ক একটু করে হলেও কি হয়, একটু করে হলেও তোমার মস্তিষ্কে একটু প্যাচ লাগে আর কি। এবং দ্বিতীয়ত, কোন ভিটামিনটি আমাদের এই রক্ত জমা বাঁধার প্রক্রিয়াতে সাহায্য করে? তার মানে কি একসাথে দুইটা উত্তর? ঠিক আছে। তার মানে দুইটা উত্তরের জন্য আমাদের তিনটা তথ্য এখানে লেগেছে। সো একটু দেখা যাক এটা আমাদের কে কে উত্তর করে। আমাদের সাথে হচ্ছে ক্যালসিয়াম আয়ন বলেছে, সাইফুল ইসলাম বলেছে, নীলা বলেছে পটাশিয়াম, তারপরে হচ্ছে রিয়ামণি, আশা। দেখা যাক আরো কে কে আছে। তন্ময় বলেছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। এই যে অবশেষে আমি তোমাদেরকে একটা বড় ধরনের ধরা দিতে পেরেছি। আচ্ছা, কে কে হচ্ছে ক্যালসিয়াম আয়নকে, কে কে হচ্ছে ক্যালসিয়াম আয়নকে হচ্ছে ভিটামিন হিসেবে ধরেছে? আমাকে একটু বলো তো। ভিটামিন বলেছে, ভিটামিন। ক্যালসিয়াম আয়ন কি ভিটামিন? ক্যালসিয়াম আয়ন হচ্ছে আয়ন।
ঠিক আছে? তোমাকে এই জিনিসটাই তো সাবধানে থাকতে হবে। আমি তো তাও অনেক সহজ করে দিয়েছি। দেখো, আমি তো তাও অনেক সহজ করে দিয়েছি। দেখো যে এখানে ক্যালসিয়াম আয়ন, এটা কিন্তু আয়ন। ঠিক আছে? এটা কি? এটা কিন্তু আয়ন। আর এটা কি? এটা হচ্ছে আমাদের ভিটামিন। তাহলে এইটা হচ্ছে ভিটামিন আর এটা হচ্ছে কি? আমাদের আয়ন। তার মানে তোমরা যারা ক্যালসিয়াম লিখেছো তারা আসলে কম জানো এমন না। তারা জানো, কিন্তু হচ্ছে ভুল জায়গায় প্রয়োগ হয়ে গিয়েছে। মনে রাখতে হবে ভিটামিন যখন বলবে তখন হচ্ছে কি? যখন বলবে ভিটামিন, যখন বলবে ভিটামিন তখন সেটা কি হবে? তখন সেটা হয়ে যাবে ভিটামিন কে। কিন্তু যখন বলবে আয়ন তখন সেটা হয়ে যাবে কি? ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে? সো এইটা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এবং অনেকেই কিন্তু এটা ভুল করে ফেলেছো, যেটা আমার উদ্দেশ্য ছিল যে তোমরা আসলে যদি ভুল করো তবেই আমি বুঝতে পারবো যে তোমরা আসলে আহ এই জায়গাগুলোতে একটু দুর্বল আছো। ঠিক আছে? তাহলে যারা যারা সঠিক উত্তর করেছো 13 এবং ভিটামিন কে, তারা একেবারেই সঠিক। আর যারা বলেছো 4 এবং ক্যালসিয়াম, তাদের উত্তর আংশিক সত্য, কারণ হচ্ছে ক্যালসিয়াম আয়নও কিন্তু আমার এখানে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর কি? 13 এবং ভিটামিন কে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসো। পরবর্তী প্রশ্নের আসার আগে তোমাদের জন্য, যারা এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য, আলহামদুলিল্লাহ হয়েছে, ভেরি গুড। যারা আমাদের সাথে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য প্রস্তুতি নিতে শুরু করতে যাচ্ছ, তারা কারা কারা আছো একটু কমেন্টে জানাও। আমি একটু দেখতে চাই যে যারা আমাদের মধ্যে ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি, মানে ডিপ্লোমা মিডওয়াইফারি বেশি নাকি হচ্ছে বিএসসি বেশি। সো আমার মনে হয় ডিপ্লোমা মিডওয়াইফারি বেশি, যে কারণে হচ্ছে আগে এটাকে রেখেছি। এবং একটু দেখতে চাই কারা কারা হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য প্রস্তুতি নিচ্ছ। ঠিক আছে? কনফিউশন এভাবেই আনসার ভুল জায়গায় দিয়ে আসি, এই কাজ তো করা যাবে না। এবং বিব্রেইনার তোমার সাথে থাকলে এই কাজ তুমি করতেও পারবা না। সো চেষ্টা করবা যেন হচ্ছে এই কাজটা। আচ্ছা আচ্ছা, তান্নাশা ইয়েত, তোমার নামটা আসলে খুব পরিচিত নাম না, যে কারণে হচ্ছে আমি উচ্চারণ করতে পারছি না। তুমিও সঠিক উত্তর দিচ্ছ, আমি দেখছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রোকেয়া বেগম সঠিক উত্তর দিয়েছে 13 এবং ভিটামিন কে, ভেরি গুড। সো এটা একটু কমেন্ট করে ফেলাও, আমি হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। ঠিক আছে? ওকে, দেখো, আহ, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে রক্ত সারা দেহে যায়? অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডকে যদি আমরা হচ্ছে একটু ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে সবার প্রথমে রাইট অ্যাট্রিয়াম, তারপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকল, তারপরে আমরা পাই হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, তারপরে পাই হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এই জিনিসটা তোমরা পড়তে পড়তে কিংবা আমরা পড়াতে পড়াতে একটা বিরক্তিকর জায়গায় চলে এসেছে, বাট তারপরও আমাদের বহুবার দেখতে হয় এবং দেখাতে হয়। সো তোমরা যারা যারা হচ্ছে এটার সাথে এই প্রশ্নের উত্তর করতে পারবা, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবং একই সাথে জানিয়ে রাখি এইটার উত্তর এবং কোন প্রকোষ্ঠটি সবচেয়ে পুরু, এটাও কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোন প্রকোষ্ঠটি সবচেয়ে পুরু? একই প্রশ্ন, একই উত্তর হবে। ঠিক আছে, অনেকেই আমাদের সাথে ডিপ্লোমা আছে, জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে ডিপ্লোমা আছে। আমাদের সাথে আর কে কে ডিপ্লোমা আছে একটু দেখা যাক। আমাদের সাথে ডিপ্লোমা আছে, আমাদের সাথে রানী দাস আছে কিন্তু বিএসসি হিসাবে, জুনাকি আছে ডিপ্লোমা কোর্সের জন্য, খুশি আছে বিএসসি, তারপরে হচ্ছে আমাদের দেবাশিস দাস আছে বিএসসির জন্য, বিএসসি প্রস্তুতি নিচ্ছে, হাবিবা, ফারজানা, বাকিদের কমেন্টার দেখা যাচ্ছে না, যাই হোক তারা হচ্ছে ডিপ্লোমার জন্য। ওকে, এখানে অনেকেই উত্তর করে ফেলেছে। বাম নিলয়, বাম নিলয় আমাদের সাথে নীলাশা রানী, অহনা আচার্যি, সাইফুল, রোকেয়া বেগম, রুমি খাতুন, পুষ্প, জুই ইসলাম, বৃষ্টিপরি, তারপরে হচ্ছে তান্নাশা ইয়াদ, তারপরে কেয়া সহ, তারপরে মজুমদার মৌলি, শিরিন, শারমিন, সবাই সঠিক উত্তর দিয়েছে। সাইফুল ইসলাম ভাইয়া, সবাই হচ্ছে কি লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় দিয়েছে। সো বাম নিলয় কি আমাদের দেহের সব থেকে পুরু, এবং এটা ডান নিলয়ের থেকে, এই ডান নিলয়ের থেকে 2 গুণ বেশি পুরু। ঠিক আছে? ওকে, তাহলে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে রক্ত সারা দেখে যায়? আমরা একটু দেখে ফেলি যে আমাদের রাইট এট্রিয়ামে আমাদের সুপেরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দুইটা জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সারা দেহে যায়। সেখান থেকে আমাদের রক্তটা রাইট ভেন্ট্রিকলে আমাদের যায় হচ্ছে কি ট্রাইকাসপিড কপাটিকা, এটা পরিবাহিত হয়ে সেখান থেকে আমাদের রক্তটা চলে যায় কোথায়? আমাদের ফুসফুসে চলে যায়, পালমোনারি কিসের মাধ্যমে? পালমোনারি ধমনির মাধ্যমে বা পালমোনারি আর্টারির মাধ্যমে। সেখান থেকে আমাদের রক্তটা, এটাও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, সেখান থেকে আমাদের রক্তটা ফিরে আসে আমাদের লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দে।
তার অক্সিজেন সমৃদ্ধ হয়ে সেখান থেকে আমাদের এটা কিসের মাধ্যমে আসে বলতো, পালমোনারি ভেইনের মাধ্যমে, এবং সেখান থেকে সেটা চলে যায় বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে, এবং সেখান থেকে আমাদের সকল রক্ত আমাদের মহাধমনী বা আমাদের অ্যাওর্টার মাধ্যমে, মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে সমগ্র দেহে সঞ্চালিত হয়। সো এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে রক্ত সারা দেহে যায়, এটা সঠিক উত্তর। এবং মনে রাখতে হবে এই বাম নীলাই কিন্তু আমাদের দেহের সব থেকে পুরু প্রকোষ্ঠ। ওকে, আচ্ছা এরপরে আসো, মানুষের অটোজোমাল বংশগতির ভৌত ভিত্তি সংখ্যা। এবং এবছর এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছিল, কাছাকাছি প্রশ্নটা ছিল, এবং তোমরা অনেকেই সেই প্রশ্নটা ভুল করেছো, এবং এটা খুবই দুঃখজনক। বাট আমি মনে করি আজকের এই প্রশ্নটা পারবা। এখানে দুইটা জিনিস আছে, অটোজোমাল জিনিসটা কি এবং বংশগতির ভৌত ভিত্তি কে। ঠিক আছে, দুইটা প্রশ্নের উত্তর যে যে জানো তার জন্য এটা অনেক সহজ। ঠিক আছে, এই দুইটা প্রশ্নের উত্তর যে যে জানো তার জন্য প্রশ্নটা অনেক অনেক সহজ। বাহ, খুবই দারুণ বৃষ্টি হচ্ছে। তোমাদের কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে জানাতে পারো। আমরা তাহলে মনে করব যে একসাথে আমাদের এক মেঘ আমাদের মাথার উপরে আছে। খুবই খুবই করুণ বৃষ্টি হচ্ছে, মানে ভয়ঙ্কর বৃষ্টি। ওকে, অনেক ধরনের প্রশ্নের উত্তর আসছে। আমাদের সাথে মিনু আক্তার আছে ডিপ্লোমা কোর্স হিসাবে। আমাদের সাথে নীলা বলেছে 44টি, সাইফুল বলেছে আহ 46টি, তান্নাশা 44, আশা 44, মজুমদার মৌলিশ 44, 44, 44, 44। একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তোমাকে কোনো শব্দ উল্লেখ করে দিচ্ছে, তো শব্দ যদি উল্লেখ করে দেয় তাহলে সেটা সেই শব্দের আলোকে উত্তর করবা, আর যদি শব্দ উল্লেখ না থাকে তাহলে তুমি সেটা কেন উত্তর করবা। আমি কোন একটা প্ল্যাটফর্মে দেখলাম যে তারা বোঝাচ্ছে যে এবছর যে প্রশ্নটা এসেছে সেটা প্রশ্নটা ভুল, কেন, কারণ সেখানে জোড়া কথাটা আসেনি। যে দেখে আসলে আমার খুব হাসি পেল। জিনিসটা হচ্ছে এরকম, যখন আমাদেরকে সংখ্যা জিজ্ঞেস করে, শুধু সংখ্যা, তখন আমাদের আসলে টি জিজ্ঞেস করে। হ্যাঁ, সংখ্যা মানে কি, যে কতটি, সংখ্যার পরে আমাদের কথাটা হয়ে থাকে কিরকম, কতটি। ঠিক আছে, এখানে কিন্তু জোড়ার কথা উল্লেখ নাই। যদি জোড়া থাকতো তাহলে এরকম বলতো যে জোড় সংখ্যা কতটি বা কত জোড়া। ঠিক আছে, তো তোমাদের সামনে যদি সংখ্যা কথাটা থাকে তাহলে তুমি বলবা যে কতটির উত্তর করবা। তো দেখো, অটোজোমাল মানে কি, অটোজোমাল মানে হচ্ছে দেহকোষ। অটোজোমাল মানে কি, অটোজোমাল মানে হচ্ছে দেহকোষ বা দেহ সংক্রান্ত। আর বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোজোম, বংশগতির ভৌত ভিত্তিকে ক্রোমোজোম। তাহলে আমাদের সঠিক উত্তর কি, এখন আশা করি তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। আমরা নিশ্চয়ই মনে আছে যে আমাদের 44টা ক্রোমোজোম কি, 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোমাল, আর আমাদের দুইটা ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, অর্থাৎ যেটা লিঙ্গ নির্ধারণ করে, এক্স 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 ওয়াই। সো সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে 44। যদি আমাদেরকে জিজ্ঞেস করতো যে আমাদের জোর কয়টা, তখন আমি হচ্ছে 22 বলতাম। বাট এই বিষয়টা আমরা এক্সট্রা অতিরিক্ত বুঝতে যাব না, আমাদের সংখ্যা জিজ্ঞেস করছে, তার মানে কতটি জিজ্ঞেস করছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সাভারে বৃষ্টি হচ্ছে। আচ্ছা এরপর দেখো, বংশগতির আণবিক ভিত্তি কোনটা, এটা আমাকে তোমাকে একটু বলতে হবে। এটা কি ক্রোমোজোম, নাকি রাইবোনিউক্লিক অ্যাসিড, নাকি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, নাকি হচ্ছে জিন, কোনটা বংশগতির আণবিক ভিত্তি? আমাদের যে ভিত্তিগুলো আছে সেই ভিত্তিগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তোমাদের একটা কাজ দিই, হ্যাঁ, তোমরা যেই সব ভিত্তির নাম জানো সেটা তোমরা হচ্ছে তোমাদের নোটে উল্লেখ করবা। আজকে যে নোটটা তোমরা আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, আমাদের যে বি ব্রেইনার নার্সিং যে ফেসবুক গ্রুপটা আছে, সেখানে তোমরা হচ্ছে অবশ্যই নোটটা সাবমিট করবা, কারণ সেখানে তুমি একটু উল্লেখ করবা যে আজকে ক্লাসটা কেমন ছিল, ক্লাসটা তোমার ভালো লেগেছে কিনা, তুমি এই ক্লাসটা নিয়ে স্যাটিসফাইড কিনা, সেই বিষয়টা তুমি অবশ্যই উল্লেখ করবা। তার সাথে সাথে তুমি কতগুলো ভিত্তি জানো আমি তোমাকে কয়েকটা বলে দিই, যে আমাদের জীবনের ভৌত ভিত্তি, আমাদের বংশগতির ভৌত ভিত্তি, আমাদের কি বলে এটাকে, বংশগতির আণবিক ভিত্তি, তারপরে হচ্ছে আমাদের জীবনের মৌলিক ভাষা, এরকম শব্দগুলো তুমি কতগুলো জানো সেগুলো তোমরা হচ্ছে একটু উল্লেখ করবা। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে দেখা যাচ্ছে মাইশা রহমান হচ্ছে বলেছে ক্রোমোজোম, আমাদের নীলা বলেছে হচ্ছে ডিএনএ। আচ্ছা একটু অপেক্ষা করা যাক আরো কিছু উত্তর আমরা পাই কিনা। আদর্শ মেয়ে বলেছে হচ্ছে আরএনএ। দেখা যাক, আমরা একটু সামনে আগাই, আরো কিছু উত্তর আমি হচ্ছে অপেক্ষা করছি। ক্রোমোজোম বলেছে জুই ইসলাম। এটা কিন্তু খুবই বেসিক একটা প্রশ্ন। ক্রোমোজোম, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ইশরাত জাহান বলেছে ডিএনএ, রিয়ামণি বলেছে ক্রোমোজোম। আচ্ছা একটা ছোট্ট একটা বিষয় দেখো, যে একটু আগে আমি বললাম না যে বংশগতির ভৌত ভিত্তি, ভৌত ভিত্তি মানেই তো আমাদের হচ্ছে
মেইন ভিত্তি বা মানে মূল বেসিক ভিত্তি। এরপরে আমাদের আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি। দেখো আণবিক বা আণবিক ভিত্তির উত্তর যেটা হবে, আমাদের রাসায়নিক ভিত্তির উত্তরও সেম হবে। সো আণবিক বা রাসায়নিক যেটাই বলুক না কেন সেটার উত্তর সেম হবে, এবং সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। যখনই আণবিক কথাটা বলছে, আণবিক মানে কি? মলিকুলার। মলিকুলার ক্রোমোজোমের মধ্যে মলিকুলার কিছু নাই। রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে আছে, কিন্তু সেটা তো হচ্ছে এককোষীদের জন্য, ওদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের মলিকিউলার বা আমাদের এরকম রাসায়নিক কিছু হবে। আর আমাদের যে জিন, এই জিন হচ্ছে আমাদের বংশগতির মৌলিক একক। জিন কি? বংশগতির মৌলিক একক। সো এ কারণে আমাদের এইটা বুঝে রাখতে হবে যে ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির ভৌত ভিত্তি। হ্যাঁ, ক্রোমোজোম কি? আমাদের বংশগতির ভৌত ভিত্তি। এবং আমাদের যে ডিএনএ আছে, সেই ডিএনএ হচ্ছে মূলত আমাদের আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি। ঠিক আছে? সো যারা যারা হচ্ছে ডিএনএ উত্তর করেছো তারা একেবারেই সঠিক, এবং তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এবং এর সাথে সাথে আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের প্রক্রিয়া। এই প্রশ্নগুলো কনফিউশন, রাইট? তোমাকে কনফিউজ করার জন্যই হচ্ছে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, যাতে তুমি এটা নিয়ে একটু ভাবো এবং তোমার ব্রেইনটাকে একটু স্ট্রং করো। তোমার ব্রেইনে যেন একটু স্ট্রং হয়। ওকে, অসংখ্য উত্তর আমরা পাচ্ছি। সালোক সংশ্লেষণ, এই যে কয়েকজন হচ্ছে এটার উত্তর একটু ছোট্ট করে ভুল করে ফেলেছো, এ কারণেই মূলত উত্তরটা দেওয়া। মনে রাখতে হবে, আমরা যখন বলবো শ্বসন, শ্বসন মানে কি বলতো? শ্বসন মানে হচ্ছে যেখানে আমাদের অক্সিজেন গৃহীত হয়। অর্থাৎ আমাদের মতোই উদ্ভিদ তো শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন গ্রহণ করবে, আর আমাদের যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাকে কি করবে? ত্যাগ করবে। সেটাকে কি করবে? ত্যাগ করবে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের এটা কি করবে? কার্বন ডাই অক্সাইডটাকে গ্রহণ করবে এবং আমাদের যে অক্সিজেন আছে সেটাকে হচ্ছে ত্যাগ করে দিবে। সো এইটা জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সালোক সংশ্লেষণ। ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি? এবং আমরা এবছর দেখেছি, এবছর না আগের বিভিন্ন বছরেও আমরা দেখেছি এই প্রশ্নগুলো আমাদের অনেক চলে আসে, যে আমাদের আকৃতি, ব্যাকটেরিয়ার আকৃতি। মনে রাখবা, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুইটারই আকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো হচ্ছে প্রশ্ন দেয়া সহজ। আমাদের যারা হচ্ছে এই প্রশ্নগুলো করে তারা তো খুব ব্যস্ত মানুষ, যে কারণে তারা কিন্তু হচ্ছে চেষ্টা করে যে অল্পের মধ্যে কনফিউজড জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার। সো এই যে কমা আকৃতির ব্যাকটেরিয়া কিংবা হচ্ছে দণ্ডাকার ভাইরাস, ঠিক আছে, এ ধরনের প্রশ্ন কিন্তু আমাদের খুবই কমন থাকে। সো দেখা যাচ্ছে আমাদের এখানে নীলা বলেছে ভিভ্রিও, হাবিবা বলেছে আগের প্রশ্নের উত্তর সালোক সংশ্লেষণ, ভেরি গুড। দেবাশিস দাস বলেছে ভিভ্রিও, ভেরি গুড। সাইফুল ইসলাম বলেছে, মৌলি বলেছে ভিভ্রিও, ভেরি গুড, রাইট। মনে রাখতে হবে আমাদের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার অনেক ধরনের আকৃতি আছে, যেমন কক্কাস, এটা হচ্ছে কি আঙ্গুরের আকৃতি। তারপরে হচ্ছে ব্যাসিলাস, ভিভ্রিও, স্পাইরালাম বা হচ্ছে স্পাইরাল আকৃতির। সো এইগুলোর মধ্যে ভিভ্রিও হচ্ছে এমন একটা যেটার মাধ্যমে আমাদের ভিভ্রিও কলেরি বা কলেরা রোগ হয়, সেটা কিন্তু হচ্ছে একটা কি কমা আকৃতির ভাইরাস। ঠিক আছে? সো আকৃতিগুলো আমাদেরকে পড়তে হবে এবং আমরা সেই পড়াগুলো অবশ্যই আমাদের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখো, পিত্তরসের প্রধান কাজ কি? ঠিক আছে, পিত্তরসের ক্ষেত্রে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি যে পিত্তরসে কোনো এনজাইম থাকে না। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এবং পিত্তরসে আর কি থাকে না বলতো? পিত্তরসে এনজাইম থাকে না, এবং এখানে থাকে হচ্ছে আমাদের পিত্ত লবণ। পিত্তরসে কি থাকে? পিত্ত লবণ থাকে। পিত্ত লবণ বলতে আমরা কি বুঝি? পিত্ত লবণ বলতে আমরা বুঝি সোডিয়াম গ্লাইকোকোলেট, তারপরে হচ্ছে সোডিয়াম টরোকোলেট, হ্যাঁ, তারপরে হচ্ছে পটাশিয়াম গ্লাইকোকোলেট, পটাশিয়াম টরোকোলেট। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি পিত্ত লবণ। সো পিত্ত লবণ থাকে, কোনো এনজাইম থাকে না। এবারে আমাকে বলো যে পিত্তরসের প্রধান কাজ কি?
তান্নাশা ইয়াদ সবার আগে উত্তর করে ফেলেছে। দেখা যাক আমাদের পরবর্তী যারা আছো তারা কি করতে পারো। এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন হিসেবে আছে প্রোটিন ভাঙা, মানে হচ্ছে আমিষ বিদীর্ণ করা, তারপরে হচ্ছে শর্করা ভাঙা, ভিটামিন তৈরি। সো পিত্তরসের কাজ কোনটি? আমরা একটু বলে রাখি, আমাদের প্রোটিন ভাঙার জন্য যে এনজাইমগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রোট্রিওলাইটিক এনজাইম। প্রোট্রিওলাইটিক এনজাইম। তারপরে আমাদের শর্করা ভাঙার জন্য যে এনজাইমগুলো থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। এবং চর্বি ভাঙার জন্য বা আমাদের স্নেহ জাতীয় খাদ্য ভাঙার জন্য যে এনজাইমগুলো থাকে সেটাকে আমরা বলি হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। সো এগুলোর বেসিসে তোমরা হচ্ছে এখন আমাকে উত্তর করো করো। চর্বি ইমালসিফাই করা, আয় হ্যাঁ সবাই সঠিক উত্তর দিয়েছে। চর্বি বা হচ্ছে স্নেহ, এটাকে আমরা হচ্ছে আমাদের এই পিত্তরসের মাধ্যমে বা পিত্ত লবণ ব্যবহার করে ইমালসিফাই করি। এটা হচ্ছে কি ক্ষুদ্র অণু বা সাবানের ন্যায় ক্ষুদ্র অণুতে পরিণত করার প্রক্রিয়াকেই বলা হয় ইমালসিফিকেশন বা হচ্ছে আমাদের এই পিত্তরসের প্রধান কাজ ইমালসিফাই করা। ঠিক আছে, সো যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভেরি গুড। ওকে, এরপর দেখো, দেহের মুখ আকৃতির অঙ্গের প্রধান এনজাইম সক্রিয় হয় কোন পরিবেশে? সো এই প্রশ্নগুলো করার সময় আমার মনে হচ্ছিল যে তোমরা আবার আমাকে না বলো যে ভাইয়া এগুলো আপনি কি করছেন, কিন্তু একটু ব্রেইন স্ট্রম করা কিন্তু গুরুত্বপূর্ণ। সো আমাকে বলতে হবে দেহের মুখ আকৃতির অঙ্গের প্রধান এনজাইম সক্রিয় হয় কোন পরিবেশে। তার মানে প্রথমত তোমাকে জানতে হবে দেহের মুখ আকৃতির অঙ্গকে, মুখ আকৃতির অঙ্গ, এটাকে মুখ আকৃতির কেন বলা হচ্ছে আমি বলছি। ঠিক আছে, এটা তোমাকে যদি উত্তর করতে হয় তোমাকে প্রথমেই জানতে হবে আমাদের শব্দের মিনিং। এবং আমরা আমাদের বায়োলজি ক্লাসে সব থেকে বেশি যে জিনিসটার প্রতি ফোকাস দেই সেটা হচ্ছে শব্দের মিনিং, ওয়ার্ড ব্রেকডাউন। সো ওয়ার্ড ব্রেকডাউন যদি তুমি আমার সাথে করো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো মুখ আকৃতির অঙ্গের প্রধান এনজাইম, আকৃতির কথাটা আসলে ঠিক না, যে মুখের মতো, ঠিক আছে, এটা কথাটা হচ্ছে এরকম যে মুখ এর মতো অঙ্গের প্রধান এনজাইম সক্রিয় হয়। এরপরে দ্বিতীয় হচ্ছে সেটার প্রধান এনজাইম কে। ঠিক আছে, সো এটা আমাকে একটু দ্রুত বলতে হবে, প্রধান এনজাইম কে। এবং তোমরা যারা হচ্ছে শব্দের অর্থ জানো তারা কিন্তু হচ্ছে অনেক ইজিলি উত্তর করতে পারবা। কেউ বলছে লবণাক্ত, কেউ বলছে অম্লীয়। যারা যারা অম্লীয় বলছে তারা একটু আমাকে বলো তো যে মুখ আকৃতির অঙ্গটা কে, মুখ আকৃতির অঙ্গটা কে একটু বলো তো। যারা যারা হচ্ছে অ্যাসিডিক বলছো তারা হচ্ছে একটু দ্রুত আমাকে বলো যে মুখ আকৃতির অঙ্গটা আসলে কে, বা কিভাবে হচ্ছে তোমরা এটাকে বলছো যে এটা অম্লীয়। ঠিক আছে, আমি তোমাদেরকে উত্তর করার আগে যেহেতু একটু পরে যাই তো আগে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন আমরা বলি স্টোমাক, ঠিক আছে, স্টোমাক, তখনই মূলত আমরা এখানে বলে ফেলি যে এই যে এস্টোমা, সেই এস্টোমা শব্দের অর্থ কি? সেই এস্টোমা শব্দের অর্থ হচ্ছে মুখ আকৃতি বা মুখ। ঠিক আছে, মুখের অবয়ব বা হচ্ছে মুখ। সো এই যে এস্টোমা বা হা করে থাকা মুখ, এই হা করে থাকা মুখের প্রধান এনজাইম কে? হা করে থাকা মুখের প্রধান এনজাইম হচ্ছে আমাদের পেপসিন। ঠিক আছে, আমাদের হা করে থাকা প্রধান মুখ এটা কে? এটা হচ্ছে আমাদের এস্টোমাক বা হচ্ছে আমাদের পাকস্থলী, এবং তার প্রধান এনজাইম হচ্ছে পেপসিন। এবং এই প্রশ্নটাই তোমার সামনে এরকম উপস্থাপিত হয় যে আমাদের পেপসিন এনজাইম কোন পরিবেশে কাজ করে থাকে, এবং সঠিক উত্তর কি? আমাদের অম্লীয়। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভিডিও বানাইতে আসছেন? ভিডিও বানাইতে আসলেন? না, এটা ফাউন্ডেশন কোর্সের না, এটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার কোর্সের জন্য যুক্ত হবা বা হচ্ছে যুক্ত আছো বা যারা প্রস্তুতি নিতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমাদের ফ্রি সাধারণ বিজ্ঞান বায়োলজি ক্লাস। ওকে, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে মুখ আকৃতির বা হচ্ছে আমাদের যে স্টোমাক, এই স্টোমাক এর মূল এনজাইম যেটাকে আমরা বলি হচ্ছে পেপসিন, তার জন্য আমাদের যে অম্লীয় অবস্থা আছে সেই অম্লীয় অবস্থা আমরা এখানে উল্লেখ করেছি। আচ্ছা, এবারে দেখো আমাদের মানবদেহে মরিচ আকৃতির অঙ্গের বিটা কোষ থেকে, বিটা মানে হচ্ছে এই বিটা কোষ থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে সংঘটিত প্রক্রিয়ায় গ্লুকোজ সঞ্চিত উপাদান হিসেবে কোথায় থাকে? ঠিক আছে, তার মানে এখানে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, একটা একটা করে আমি বাড়াচ্ছি। দেখো, মরিচ আকৃতির অঙ্গ কে? সবার প্রথমে তোমাকে বলতে হবে মরিচ আকৃতির অঙ্গ আমাদের দেহে কোনটা আছে। ঠিক আছে, তারপরে তোমাকে বলতে হবে 2 নম্বরে যে সেখানে বিটা কোষ থেকে কে ক্ষরিত হয়, বিটা কোষ থেকে তোমার এখানে কে ক্ষরিত হয়। ঠিক আছে, এবং 3 নম্বরে তোমাকে যেটা বলতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে যে আমাদের গ্লুকোজ
কি উপাদান হিসেবে সঞ্চিত থাকে? তার মানে সঞ্চিত উপাদানের নাম তোমাকে বলতে হবে এবং সর্বশেষ তোমাকে যেটা উত্তর করতে হবে সেটা তো বুঝতেই পারছো যে তোমার এই উত্তরটা করতে হবে আর কি। সো দেখা যাক এটাকে আমরা কি বলতে পারি। সাইফুল ইসলাম খুব কঠিন, তবে এটা সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। ওকে, সো দেখা যাক মরিচাকৃতির অঙ্গ, এটাকে আমরা কি বলতে পারি? মরিচাকৃতির অঙ্গ হচ্ছে আমাদের অগ্নাশয়, ভেরি গুড। যারা বলছো কিডনি, তাদেরকে মনে রাখতে হবে যে কিডনি হচ্ছে শিমের বিচির মতো, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের বইতে লেখা আছে। সো তুমি যে বলতে পারো যে ভাই আপনি কি এটা বানাই বলছেন, না এটা বানানো হয়নি। এটা কি, এটা হচ্ছে ওই যে তোমার তো এখন হাতে যথেষ্ট সময় আছে প্রশ্নগুলোর উত্তর করার জন্য। তোমার এমন না যে যিনি তুমি হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, যেটা তোমাকে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে। এখন যেহেতু তোমার হাতে সময় আছে, তুমি ব্রেনটাকে একটু স্ট্রং করো, ঠিক আছে? ওকে, আমাদের সাথে নাইমা লাকি প্রথম সঠিক উত্তর দিয়েছে। আমাদের শিরিন শারমিন একটু ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, আমার সাথে দেখো। তাহলে মরিচ আকৃতির অঙ্গ হচ্ছে অগ্নাশয়। বিটা কোষ থেকে নিঃসৃত হয় হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন। এবারে ইনসুলিন হরমোন আমাদের কি করে? আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। গ্লুকোজকে কি করে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। গ্লুকোজকে কি রূপে সঞ্চয় করে? গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। তাহলে অগ্নাশয় থেকে নিঃসৃত বিটা কোষ অর্থাৎ ইনসুলিন হরমোন আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে এবং সেটা কোথায় অবস্থান করে? সেটা হচ্ছে যকৃৎ এবং পেশিতে, ঠিক আছে? মনে রাখবা আমাদের যকৃৎ এবং পেশিতে হচ্ছে কি থাকে? এই গ্লুকোজ সরি গ্লাইকোজেন গুলো অবস্থান করে, ঠিক আছে? সো অনেকেই হচ্ছে এটার উত্তর দিয়েছো, অনেকেই একটু ভুল করে ফেলেছো, কোনো সমস্যা নেই। যেহেতু প্রশ্নটা বেশ বড় ছিল এবং হচ্ছে বেশ লম্বা একটা প্রশ্ন ছিল, আশা করি তোমরা হচ্ছে এটার উত্তরটা করতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে সাবধান থাকতে হবে। এমন না যে তোমার কাছে প্রশ্নটা আসবে বা তুমি হচ্ছে এই প্রশ্নটার উত্তর তোমাকে করতে হবে বা এই প্রশ্নটা তোমার পরীক্ষায় সত্যি সত্যিই আসবে, আসবে না। কিন্তু তোমাকে এখন থেকে তুমি যদি হচ্ছে এভাবে একটু পেঁচানো প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে করা শেখো, তাহলে ভবিষ্যতে দেখবা যে এই জিনিসগুলো অনেক অনেক সহজ হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে যকৃৎ ও পেশিতে, যকৃৎ ও পেশিতে, ভেরি গুড, ভেরি গুড, রাইট। ঠিক আছে, যকৃৎ ও পেশিতে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এখন হচ্ছে যারা যারা বিএসসি আমাদের সাথে যুক্ত আছো, ডিপ্লোমা অনেকেই আমাদের জানিয়েছে তোমরা হচ্ছে ডিপ্লোমা হিসাবে আমাদের সাথে যুক্ত আছো। তাহলে এই মুহূর্তে যারা আমাদের সাথে বিএসসি হিসাবে যুক্ত আছো, তাদের জন্য আমরা হচ্ছে একটু জিজ্ঞেস করতে চাই যে তোমরা কারা কারা বিএসসি হিসাবে আমাদের সাথে যুক্ত আছো, তারা হচ্ছে একটু জানাও। এবং তোমাদের কিন্তু আমরা বলছি যে অফলাইন থেকে বা অফলাইন কোচিং থেকে 10 গুণ বেশি কার্যকরী, অর্থাৎ তুমি এখানে অফলাইন থেকে 10-এর অধিক তুমি হচ্ছে সুবিধা পাবা, যেগুলো তুমি অফলাইনে পাবা না। এবং 10 গুণ সুবিধা মানে কি? 10 গুণ বেশি চান্স পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা। সো এটার সিদ্ধান্ত তোমার। কিংবা তোমার যদি কোনো প্রকার কনসালটেন্সির প্রয়োজন হয়, আমাদের যে নাম্বার আছে এখানে দেখো, আমাদের যে নাম্বার, সেই নাম্বারে তুমি কিন্তু যোগাযোগ করে যে কোনো ধরনের কনসালটেন্সি নিতে পারো, ঠিক আছে? না না, বলতে হবে সাইফুল ইসলাম, যদি তুমি ভুল করো সেই ভুলটা তোমার আসলে শেখার একটা ধাপ, মনে রাখবা ভুল কিন্তু আমাদের শেখার ধাপ। সো ভুল যদি করতে চাও, মরিচাকৃতির অঙ্গ যকৃৎ না। যকৃৎ হচ্ছে আমাদের একটা, কি বলা যেতে পারে, যকৃৎ হচ্ছে চারটা খণ্ড, না চারটা অখণ্ড বস্তুর সমন্বয়, অর্থাৎ চারটা খণ্ডের সমন্বয় হচ্ছে আমাদের যকৃৎ। বাট আমাদের যে অগ্নাশয় আছে সেই অগ্নাশয়কে আমরা বলি হচ্ছে মরিচাকৃতির অঙ্গ। তুমি যদি হচ্ছে তোমার বইটা একটু খোলো, খুললেই তুমি দেখবা যে সেখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে আমাদের অগ্নাশয় কি? অগ্নাশয় হচ্ছে একটা মরিচের মতো অঙ্গ, ঠিক আছে? মরিচাকৃতির অঙ্গ। ওকে, বিএসসিতে যুক্ত আছি, বিএসসিতে যুক্ত আছে চুমকি দাস, ইতি ইসলাম যুক্ত আছে, নাইমা লাকি, নাহিদা নীলিমা, অনেকেই আমাদের সাথে আজকে যুক্ত আছে বিএসসি হিসাবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি। মাইকোব্যাকটেরিয়াম ধরনের অণুজীবের কারণে হওয়া রোগ প্রধানত কোথায় আক্রমণ করে? তাহলে প্রথমে তোমাকে বলতে হবে মাইকোব্যাকটেরিয়াম এটা কি ভাইরাস, নাকি হচ্ছে এটা ব্যাকটেরিয়া, নাকি এটা ম্যালেরিয়া, নাকি অন্য কিছু? ম্যালেরিয়া কেন বলছি, সরি, ভাইরাস, ব্যাকটেরিয়া, নাকি অন্য কিছু? হ্যাঁ, এরপরে তোমাকে বলতে হবে এটার কারণে আসলে সাধারণত কোন রোগ হয়ে থাকে, ঠিক আছে? এটা দরকার নাই, বাট হচ্ছে এটা কোথায় আক্রমণ করে, অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম ধরনের যারা অণুজীব আছে তারা কি কিডনিতে আক্রমণ করে, নাকি ফুসফুসে আক্রমণ করে, নাকি যকৃতে আক্রমণ করে, নাকি হৃৎপিণ্ডে আক্রমণ করে?
ফুসফুস, যকৃৎ, যকৃৎ আসছে অনেকগুলো, আহ, ফুসফুস আসছে বেশ কিছু। সাইফুল ইসলাম কিন্তু অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছে, ধন্যবাদ সাইফুল। তন্ময় বলেছে যকৃৎ। জাকিয়া সুলতানা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হলে তো ভালো। তাহলে এটা কি করে? এটা আমাদের হচ্ছে কি করে দেখো, এই প্রশ্ন তুমি বলতে পারো যে ভাই এতক্ষণ যে প্রশ্ন বেশ কয়েকটা করেছেন সেগুলো হয়তো বা আসবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। দেখো প্রথমত মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম কি? মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ। এবং এই মাইকোব্যাকটেরিয়াম ধরনের যে ব্যাকটেরিয়াগুলো আছে এরা কি করে বলতো? এরা হচ্ছে, এরা এই মাইকোব্যাকটেরিয়াম কি করে? মাইকোব্যাকটেরিয়াম হচ্ছে আমাদের টিউবারক্লোসিস বা যক্ষা রোগের জন্য দায়ী। মাইকোব্যাকটেরিয়াম কি? টিউবারক্লোসিস বা হচ্ছে যক্ষা রোগের জন্য দায়ী। এখন তো তুমি বুঝে গিয়েছো যে এই যক্ষা আমাদের কোথায় আক্রমণ করে? যক্ষা আমাদের ফুসফুসে আক্রমণ করে, ঠিক আছে। তাহলে আমাদের এই মাইকোব্যাকটেরিয়াম বা হচ্ছে আমাদের এই যক্ষা, এটা আমাদের আসলে কোথায় আক্রমণ করে? ফুসফুসে আক্রমণ করে, এবং ফুসফুসে আক্রমণ করে আমাদের কিন্তু বিপদে ফেলে, ঠিক আছে। তাহলে যারা যারা যকৃৎ বলে ফেলেছো তাদের জন্য আসলে দুঃখজনক। মনে রাখবা হেপাটিক ধরনের, ঠিক আছে। যকৃৎ সাধারণত আমাদের ভাইরাস, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যকৃতে ভাইরাস জাতীয় জিনিসপত্র আক্রমণ করে, এবং এ কারণে আমরা হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, ঠিক আছে, এই ধরনের জিনিসপত্রগুলো দেখতে পাই। অর্থাৎ আমাদের যকৃৎ মানেই হচ্ছে হেপাটিক। যকৃৎ মানেই কি? হেপাটিক। এবং এই হেপাটিক রিলেটেড জিনিসপত্র হচ্ছে আমাদের যকৃতে। আর হৃৎপিণ্ড মানে হচ্ছে কার্ডিয়াক, হ্যাঁ। হৃৎপিণ্ড মানে হচ্ছে কার্ডিয়াক। এবং আমাদের কিডনি মানে হচ্ছে নেফ্রন, অর্থাৎ আমাদের, সরি নেফ্রন না, রেনাল। এবং আমাদের ফুসফুস কি? ফুসফুস হচ্ছে আমাদের কি? এটা আমরা একটু পরে উত্তর করব, ঠিক আছে। সো ফুসফুস, যারা যারা সঠিক উত্তর দিয়েছো ভেরি গুড, ওকে। এবার আসো ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য। ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য কি? আমরা ভাইরাসকে চিনি, ভাইরাস, ভাইরাস মানে হচ্ছে ভিরি অন। ভিরি মানে কি? মানে ভিরিয়ন দ্বারা হচ্ছে এটা আমাদের, মানে ভাইরাসের একক ভিরিয়ন। সো এই ভিরিয়ন মানে কি? যে ভাইরাস বা হচ্ছে বিষ, এই বিষটা কি আছে? অন আছে, বা বিষটা হচ্ছে এই মুহূর্তে কার্যকর আছে। সো ভিরিয়ন বা ভাইরাস, এটার প্রধান বৈশিষ্ট্য কি? এটা কি নিজে নিজে বৃদ্ধি পায় নাকি পায় না? এটা কি পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না নাকি হচ্ছে বাঁচতে পারে? এটা কি নিউক্লিয়াস থাকে নাকি থাকে না? এটা কি কোষপ্রাচীর থাকে নাকি থাকে না? তার মানে ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য কোনটা, যেটা এখানে পজিটিভ উত্তর, ঠিক আছে। তোমরা এই ধরনের প্রশ্নে এসে একটু তালগোল পাকায় যাও, কোনো সমস্যা নেই। তোমাকে এখানে জিজ্ঞেস করছে না যে বৈশিষ্ট্য কোনটি, তার মানে তোমাকে এখানে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যেটা আসলে তোমার পজিটিভ উত্তর হবে, ঠিক আছে। পজিটিভ উত্তর মানে কি? যে এটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, পজিটিভ বা প্রযোজ্য। বলো। ওকে। ইয়েদ বলেছে পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না। লাকি, নাইমা লাকি বলেছে পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না। তন্ময় বলেছে পোষক কোষ। মাইশা রহমান বলেছে পোষক কোষ। ভেরি গুড। মজুমদার মৌলি, সেও বলেছে পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না। তার মানে হচ্ছে কি? আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে রাইট। আমাদের ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সে যখন আমাদের ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য কি? ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ভাইরাস পোষক কোষ অথবা হচ্ছে হোস্ট সেল ব্যতীত, হোস্ট, পোষক কোষের আরেকটাই হচ্ছে হোস্ট সেল, তো হোস্ট সেল ব্যতীত সে হচ্ছে বাঁচতে পারে না। তাহলে ভাইরাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে পোষক কোষ ছাড়া বাঁচতে পারে না, ঠিক আছে। ওকে। এবার আসো, নার্সিং সংক্রান্ত আবেগতাড়িত ভিডিও দেখলে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন বেড়ে যায়, কিন্তু এর জন্য যে পড়াশোনা, কঠোর পরিশ্রম দরকার, সেক্ষেত্রে স্পন্দন মিলিয়ে যায়। সো স্পন্দন বেড়ে যাওয়া কিংবা স্পন্দন মিলিয়ে যাওয়া বা স্বাভাবিক হয়ে যাওয়া, সবগুলো ঘটনার জন্যই একজন নিয়ন্ত্রক আছে। একজন কি আছে? নিয়ন্ত্রক আছে। সো সেই নিয়ন্ত্রক কি এভি নোড, নাকি এসএ নোড, নাকি পার্কেনজি ফাইবার, নাকি বান্ডেল অফ হিস? বলো। এটা একটু অপেক্ষা করে তারপরে হচ্ছে তোমাদের থেকে উত্তরটা নিতে যাচ্ছি। যে আমাদের এই ধরনের ভিডিও দেখলে আমাদের হচ্ছে অনেক ভালো লাগে, আমরা আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু এটার জন্য যে দুঃখ কষ্ট দরকার সেটার ব্যাপারে আমাদের হচ্ছে
কি বলা হচ্ছে দেখা যাক। এসএ নোড, এসএ নোড, সবাই তো এসএ নোড বলছে। প্রশ্নটা খুব সুন্দর, ধন্যবাদ। এসএ নোড, এসএ নোড, সবাই এসএ নোড বলে ফেলেছে। সো আমি আর এটার জন্য করব না। দেখো আমাদের এসএ নোড বা আমাদের এই জাংশনাল টিস্যু, এই এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি করা। অর্থাৎ যখন আমরা আমাদের এই ধরনের ভিডিও দেখি কিংবা হচ্ছে আমাদের মাথায় টেনশন আছে, তখন আমাদের যে সিম্প্যাথেটিক স্নায়ু আছে, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু আছে, তারা কাজ করে এবং সাথে সাথে আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের মধ্যে আমাদের অ্যাকশন পটেনশিয়াল বা আমাদের এই বলা যেতে পারে বিদ্যুতায়িত হয় এবং সেই বিদ্যুতায়িত হওয়া বা হচ্ছে আমাদের এই সিগন্যালটা আমাদের কি করে? আমাদের হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করে দেয়। অর্থাৎ আলটিমেটলি এখানে আমাদের নিয়ন্ত্রকটাকে আমাদের এই এসএ নোড বা সাইনোয়াট্রিয়াল নোড, এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক পেসমেকার। কি বলি? প্রাকৃতিক পেসমেকার। এবং একই সাথে আমরা আমাদের এভি নোডকে কি বলি বলতো? এভি নোডকে আমরা বলি হচ্ছে সংরক্ষিত পেসমেকার। ওকে, ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শ্বসনে গ্যাসের বিনিময় ঘটে কোথায়? ঠিক আছে, সো শ্বসনে গ্যাসের বিনিময় ঘটে কোথায়, এটা তোমাকে আমাকে উত্তর করতে হবে। আমি তো আর মানবিক গুণাবলীর মতো উত্তর করতে পারবো না, কারণ হচ্ছে আমি তোমাদের জীববিজ্ঞান পড়াই। তোমাদের মানবিক গুণাবলীর প্রশ্নের উত্তর হচ্ছে আহ, তোমাদের জিকে ভাইয়া বা হচ্ছে আমাদের ইস্টিয়াম ভাইয়া করাবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রাকৃতিক পেসমেকার, রাইট, প্রাকৃতিক পেসমেকার। প্রাকৃতিক পেসমেকার, রাইট, ভেরি গুড। ওকে, তাহলে শ্বসনে গ্যাসের বিনিময় ঘটে অ্যালভিওলাইতে, রাইট। না, এই জিনিসটার জন্যই তোমাদেরকে আমি হচ্ছে দিয়েছি। এই যে একজন একটু ভুল করে ফেলেছো, যে ব্রোঙ্কাসে বলে ফেলেছো একজন দুইজন। সো ব্রোঙ্কাসে না, ব্রোঙ্কাস হচ্ছে আমাদের অ্যালভিওলাইয়ের আগের অংশ। সো অ্যালভিওলাই হচ্ছে আমাদের ফুসফুসের একক। হ্যাঁ, অ্যালভিওলাই হচ্ছে কি আমাদের ফুসফুসের একক, এবং এই জায়গাতেই আমাদের কৌশিক জালিকার সাহায্যে, কৌশিক জালিকার সাহায্যে, কৌশিক জালিকা, কৌশিক জালিকা ব্যবহার করে, অর্থাৎ এইখানে আমাদের সেই কৌশিক জালিকা থাকে, যেই কৌশিক জালিকা ব্যবহার করে মূলত আমাদের কি হয়? আমাদের অ্যালভিওলাইয়ের মাধ্যমে আমাদের কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে নিষ্কান্ত হয় আর অক্সিজেনটা দেহের বাইরে ইনহেল হয়। ঠিক আছে, তো যারা যারা অ্যালভিওলাই বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা সবাই সঠিক উত্তর দিয়েছো। ওকে, এরপর দেখো, প্রস্রাবে যদি ইউরিয়া বেশি থাকে তাহলে এটা কি বোঝায়? প্রস্রাবে যদি ইউরিয়া বেশি থাকে সেটা আসলে কি বোঝায়? এটা কি কিডনি বিকল বোঝাচ্ছে, নাকি প্রোটিন বিপাক বোঝাচ্ছে, নাকি গ্লুকোজ বেশি বোঝাচ্ছে, নাকি লবণ বেশি বোঝাচ্ছে? সো এটা আমাকে একটু বলবা। সো আমরা কিন্তু একটু যদি বলি যে আমাদের এবছর যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ক্রিয়েটিনিন সংক্রান্ত একটা প্রশ্ন, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে, আমার মনে আছে এখনো, যে ক্রিয়েটিনিন, এটা আমি প্রত্যেকটা ক্লাসে একবার করে মানে হলেও মেনশন করতাম এই কিডনি সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে বা হচ্ছে ইউরিয়া সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে। সো ক্রিয়েটিনিন নিয়ে অনেক কথা বলতাম। ক্রিয়েটিনিন একটা বিষয় যে এটা বেশি থাকলে কি হয়, তারপরে হচ্ছে আমাদের সুগার বেশি থাকলে কি হয়, সুগার রক্তে যদি হচ্ছে সুগারের মাত্রা বেশি থাকে তাহলে আসলে সেটা কি বোঝায়, যে এটা আসলে কিসের পরিমাণ বেশি। ঠিক আছে, বা আমাদের যদি রক্ত পানি পানি থাকে বা রক্তে যদি হচ্ছে রক্তের ঘনত্ব কম থাকে, ঠিক আছে, রক্তের কনসেন্ট্রেশন যদি কম থাকে, সেটা আসলে কি বোঝায়। ঠিক আছে, সো এই জিনিসগুলো হচ্ছে এখানে উত্তর আছে। আর ইউরিয়া বেশি থাকলে কি হয় সেটা তো আছেই। তো একটু বলে ফেলো। কিডনি বিকল, গ্লুকোজ বেশি, প্রোটিন বিপাক, কিডনি বিকল, কিডনি বিকল, অনেকে হচ্ছে কিডনি বিকল। প্রস্রাবে ইউরিয়া বেশি থাকা মানেই যে কিডনি বিকল এমন না। তবে ক্রিয়েটিনিনের মাত্রা যদি বেশি থাকে এটার মানে হচ্ছে কিডনি বিকল। তার মানে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকলে কিডনি বিকল, তারপরে হচ্ছে ইউরিয়া বেশি থাকলে হচ্ছে প্রোটিন বিপাক বেশি। ঠিক আছে, ইউরিয়া বেশি থাকলে, বেশি থাকা মানে কি? প্রোটিন বিপাক বেশি। সুগারের পরিমাণ বেশি থাকা মানে হচ্ছে, মানে সুগার বেশি থাকা মানে গ্লুকোজ বেশি, আর রক্তের কনসেন্ট্রেশন বা ঘনত্ব কম থাকা মানে হচ্ছে লবণ বেশি। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়, যে প্রস্রাবে ইউরিয়া বেশি থাকলে কি হয়? প্রস্রাবে ইউরিয়া বেশি থাকলে হচ্ছে আমাদের প্রোটিন বিপাক বেশি, অর্থাৎ প্রোটিনের ভাঙন বেশি। কেন? কারণ হচ্ছে প্রোটিন ভেঙে বা আমাদের এই আমিষ ভেঙে কিন্তু হচ্ছে আমাদের আমাদের যে অর্নিথিন চক্র আছে বা সি3 সরি অর্নিথিন চক্র, এই অর্নিথিন চক্রের মাধ্যমে আমাদের কিন্তু কি হয়? ইউরিয়াটা তৈরি হয়। সো এ কারণে সঠিক উত্তর কি? প্রোটিন বিপাক বেশি। ওকে,
আচ্ছা, এরপরে আসো ডিএনএ থেকে আরএনএ, এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের ডিএনএ থেকে ডিএনএ কি বলে এটাকে, রেপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ যেটাই বলি না কেন, সেটা হচ্ছে একটা নামে আমরা চিনি, এবং এই এমআরএনএ থেকে আমাদের প্রোটিন, এটা আর একটা নামে হচ্ছে আমরা চিনি। এবং মনে রাখবা প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। সো এই যে আমাদের ফ্লোটা, এই ফ্লো অনুযায়ী আমরা যদি বলি যে আমাদের এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। ঠিক আছে? এবং এই আরএনএ থেকে যে প্রোটিন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। তাহলে সঠিক উত্তর কি? ট্রান্সলেশন। সো সঠিক উত্তর কি? ট্রান্সক্রিপশন। রাইট? রাইট। ভেরি গুড। এবং এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা হচ্ছে লাইফ। ঠিক আছে? জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। ওকে? ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো মানবদেহে কোনটি একই সাথে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড দুই ধরনের কাজই করে? ঠিক আছে? সো প্রশ্নটা খুবই সহজ, তোমরা এই প্রশ্ন অসংখ্যবার অসংখ্য জায়গায় সলভ করেছো। তবে আজকের তথ্যটা একটু ভিন্ন। আজকের ব্যাপারটা কি একটু ভিন্ন, কেন? কারণ হচ্ছে এখানে আমাদের প্রশ্নটাই হচ্ছে কিছুটা ভিন্ন আছে। দাও বলো। তাহলে আমাদের মানবদেহে কোনটি একই সাথে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড দুই ধরনের কাজই করে থাকে? ট্রান্সক্রিপশন। যারা যারা ট্রান্সক্রিপশন বলেছো তাদের উত্তর একেবারেই সঠিক। বলে ফেলো। আমাদের মানবদেহে কোনটি একই সাথে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুই ধরনের কাজই করে থাকে? ট্রান্সক্রিপশন এখনো হচ্ছে আগের উত্তর অনেকে করছো। পিটুইটারি, লিমা বলেছো, পিটুইটারি, ইতি বলেছো, অগ্নাশয়। সামনে আগাতে চাচ্ছি, আরো কিছু উত্তর চলে আসুক দ্রুত। পিটুইটারি, পিটুইটারি। এই যে ইতি যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের মূল অংশ। যে আমরা এখানে এক্সোক্রাইন এন্ডোক্রাইনের কথা আসলে উল্লেখ কেন করেছি, কারণ এই দুটা বোঝায় যে একই সাথে যদি এন্ডোক্রাইন বা বহিঃক্ষরা এবং এন্ডো বা অন্তঃক্ষরা এবং এক্সো বা বহিঃক্ষরা দুই ধরনের কাজই যদি হচ্ছে করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মিশ্র গ্রন্থি। এবং আমাদের মিশ্র গ্রন্থি দেহের মধ্যে আছে কে? আমাদের মিশ্র গ্রন্থি হিসেবে আমাদের দেহে কে অবস্থান করে বলো তো? আমাদের অগ্নাশয় অবস্থান করে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে অগ্নাশয় বা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে? তার মানে জিনিসটা এরকম যে মানবদেহে কোনটি একই সাথে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন উভয় ধরনের কাজ করে, সেটার উত্তর কি হবে? সেটার উত্তর হবে মিশ্র গ্রন্থি। ঠিক আছে? অগ্নাশয় বা হচ্ছে প্যানক্রিয়াস। ওকে? ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে আসো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা তোমাকে হচ্ছে এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? এই যে ধরো তোমার আমার ক্লাসটা দেখে খুব ভালো লাগতেছে। তোমার দেহ থেকে যে হরমোনগুলো নিঃসরিত হচ্ছে, সেই নিঃসরণ মানে হরমোন নিঃসরণ হওয়া বা নিঃসরিত হরমোনগুলো হচ্ছে কোনো প্রকার আ কি বলা যেতে পারে? নালীর মাধ্যমে বাহিত হচ্ছে না। সরাসরি রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির একটা বিশেষ বৈশিষ্ট্য। আবার ধরো কিছু হরমোন আছে যে হরমোনগুলোকে আমাদের মানে নালীর মাধ্যমে বেয়ে নিয়ে যেতে হয়, বয়ে নিয়ে যেতে হয়। সেগুলো হচ্ছে আমাদের এন্ডোক্রাইন নয়, বরং এক্সোক্রাইন গ্রন্থি বা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত। সো এই বিষয়গুলো আমরা আমাদের সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে পড়বো ইনশাআল্লাহ। সো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওকে? বাট আপাতত আমরা জানি এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আর এক্সোক্রাইন মানে হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। এবং ২ টা গ্রন্থি যখন একত্রে কাজ করে কোনো একটা গ্রন্থিতে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে? ওকে? সো মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? এটা আমরা যদি হচ্ছে এমনিতে দিতাম তাহলে আমরা পারতাম যে 98 ডিগ্রি ফারেনহাইট, বাট কোনো কারণে হয়তোবা এটা আমাদেরকে হচ্ছে একটু বিপদে ফেলে দিয়েছে। বাট বিপদে পড়ার কোনো কারণই নেই। কারণ হচ্ছে এটার সঠিক উত্তর আমি এখনই বলে দিচ্ছি। সেটা কত? ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ওকে? 98 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এখানে মূলত জিনিসটা কি? ফারেনহাইট স্কেলের কথা আরকি
আমাদের এখানে সাধারণত আমরা জেনে থাকি, অর্থাৎ এটা আমাদের মুখস্থ, ঠিক আছে, 98 ডিগ্রি ফারেনহাইট। বাট এটা আসলে সেলসিয়াস স্কেলে কত? সেলসিয়াস স্কেলে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেল এটা 37। ওকে, সো দুইটাই জানতে হবে, বাট আপাতত আমরা হচ্ছে জেনে নিলাম আমাদের মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। সো আজকের মতো আমরা আমাদের যে প্রশ্নের আমাদের ভান্ডার ছিল সেই ভান্ডারটা আজকের মতো ফুরিয়ে গেল, এবং এই প্রশ্নের গুলো আমরা অনেক তথ্য যাচাই বাছাই করে এবং হচ্ছে এই প্রশ্নগুলো তুমি যদি হচ্ছে তোমার গত বছরের যে প্রশ্ন অর্থাৎ 25-26 সেশনে যে প্রশ্নগুলো এসেছে তার সাথে যদি একটু মিলিয়ে দেখো, তাহলে দেখবা যে আমরা একটা প্যাটার্ন মেনটেন করে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি। সো সেই প্যাটার্নটা তুমি যদি ধরতে পারো তাহলে তোমার অনেক সহজ হয়ে যাবে। সো প্যাটার্নটা আপাতত ধরতে হবে না, কারণ এই বিষয়গুলো তো আমি তোমাদেরকে তোমাদের ক্লাসে পড়াবোই ইনশাল্লাহ। সো এই কারণে, শুধুমাত্র এই কারণে তুমি হচ্ছে আমি যে তোমাদের প্রশ্নগুলো সলভ করাম প্রত্যেকটা প্রশ্ন আরেকবার একটু চেক দিবা, এবং একই সাথে তুমি তো জানোই যে এই প্রশ্নের পিডিএফ কোথায় পাবা। পিডিএফটা তুমি হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, সেই ফ্রি টেলিগ্রাম গ্রুপে পাবা। তারপরে হচ্ছে আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপে পাবা। তারপরে হচ্ছে আমাদের যে বিব্রেইনার অ্যাপ আছে, বিব্রেইনার অ্যাপের যে ফ্রি সেকশন আছে, বিবি অ্যাপ যেটাকে আমরা বলি, সো বিব্রেইনার অ্যাপের যে ফ্রি সেকশন আছে ফিচার্স কোর্সে, তোমরা বিব্রেইনার অ্যাপে গিয়ে ফিচার্সে যাবা। ফিচার্সে গিয়ে কোথায় যাবা? ফিচার্সে গিয়ে হচ্ছে তোমরা আমাদের বিব্রেইনার অ্যাপ, তারপরে হচ্ছে ফিচার্স, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের কি বলে এটাকে, ফ্রি কোর্স। সেখানে গেলেই তুমি হচ্ছে কি পাবা? আমাদের এই জিনিসপত্রগুলো পেয়ে যাবা। ঠিক আছে, সো আমাদের কিন্তু হচ্ছে আগামী 10 তারিখেও তোমাদের সাথে ইংরেজি ক্লাস আছে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। তোমাদের এই থাকা বা হচ্ছে এই উৎসাহই আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমি বিশ্বাস করি তোমরা যারা এই মানে বলা যেতে পারে প্রথম থেকেই চেষ্টা করো, প্রথম থেকেই শুরু করো, তাদের বলা যেতে পারে যে কি বলে, আমাদের সফলতার হার কিন্তু অনেক বেশি। সো আমরা বিশ্বাস করি তোমরা হচ্ছে এই জিনিসটা করবা, এবং হচ্ছে তোমরা তোমাদের যে চেষ্টা আছে, প্রচেষ্টা আছে, সেটা অনেক প্রশংসনীয়, এবং হচ্ছে সেই প্রশংসার জায়গা থেকে আমরা তোমাদেরকে অনেক ভরসা করে তোমাদের সাথে আবার পথ চলা শুরু করতে চাই। এই দোয়া এবং হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকে আমরা শেষ করতে যাচ্ছি, এবং অবশ্যই অবশ্যই হচ্ছে তোমরা আমাদের আজকের এই ক্লাসের যে নোট আছে সেই নোটটা অবশ্যই কোথায় সাবমিট করবা? সেই ক্লাসের নোটটা অবশ্যই হচ্ছে সাবমিট করবা আমাদের বি ব্রেইনার নার্সিং যেই গ্রুপটা আছে, বিব্রেইনার নার্সিং যে গ্রুপটা আছে সেই গ্রুপে, এবং অবশ্যই নোটের শুরুতেই একটু লিখে দিবা যে আজকের ক্লাসটা কেমন ছিল। ঠিক আছে, অর্থাৎ ক্লাসের যে রিভিউ, সেই রিভিউটা তোমরা হচ্ছে একটু সেখানে অবশ্যই উল্লেখ করে দিবা। ঠিক আছে, এবং ওই লেখাটা কিন্তু অবশ্যই দেখতে চাই। একদম ক্লাসের শুরুতে যে লেখাটা আমরা লিখেছিলাম মনে আছে? ক্লাসের শুরুতেই আমরা কিন্তু একটা লেখা লিখেছিলাম, মনে আছে? লেখাটা কি, কই জানো? এই যে, যে আগামী বছর এখানে আমার ছবি থাকবে, ঠিক আছে, ইনশাল্লাহ। সো এই লেখাটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাই। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।